সো আজকে থেকে হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ক্লাসটা শুরু। আমরা এসইও শেষ করেছি, এখন হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এন্টার করব। সো সোশ্যাল মিডিয়াটা আমরা শুরু করব ফেসবুক মার্কেটিং দিয়ে। সো আমরা জাস্ট একটু ওভারভিউ সম্পর্কে জানি ফেসবুক মার্কেটিং। ফেসবুক তো সবাই চিনি, আছে কেউ যে চিনি না? জি কি জি চিনি সবাই, আচ্ছা ঠিক আছে। ইউজ করি না কে কে, আছে কেউ? এমনও কিন্তু পাওয়া যাবে না যে ইউজ করে না। সবাই জানি যে ফেসবুক একটা কি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। সো একটা সময় ছিল যখন আচ্ছা 2010 থেকে কে ইউজ করেন বা 2008 থেকে? আচ্ছা, সো ওই সময় যারা ফেসবুক ইউজ করেছেন তখন কি অ্যাড এগুলো ছিল? ফেসবুক তখন আমরা কি হিসেবে চিনতাম? জাস্ট একটা কমিউনিকেশনের মাধ্যম, যেটার সাথে কি ফ্রেন্ডদের সাথে চ্যাট করা যায় অনলাইনে, টাকা বাঁচে নাকি একটা কমিউনিকেশন হচ্ছে, বাইরের দেশের মানুষদের সাথেও কি কানেক্ট হওয়া যাচ্ছে। সো এরকম একটা কিন্তু জিনিস ছিল। সো এখন কি আর ফেসবুক কি শুধুমাত্র ওই কমিউনিকেশনের মধ্যে সীমাবদ্ধ আছে? ফেসবুক কিন্তু রেগুলেশন হচ্ছে, তাই না? ফেসবুকে এখন সবচেয়ে বড় র‍্যাপিড যে জিনিসটা দেখা যাচ্ছে, ফেসবুকে মানুষজন বিজনেস করতেছে, অনেকেই সাকসেসফুলি বিজনেস করতেছে, তাই না? সো একটা বিজনেস যদি আপনি করতে চান, একটা বিজনেস করতে গেলে মার্কেটিং ছাড়া কি পসিবল? মার্কেটিং অবশ্যই কি অনিবার্য। যত বড় ব্র্যান্ডই হোক না কেন, যত বড় ব্র্যান্ড মার্কেটিং করে না এমন কেউ আছে? কারণ এক্সিস্টেন্স রাখতেই হবে। আচ্ছা, যেমন আমি যদি একটু বলি আপনাদেরকে, অনলাইন ফুড ডেলিভারি, ঠিক আছে, আমরা তো সবাই জানি। অনলাইন ফুড ডেলিভারির নাম বলেন তো? ফুড পান্ডা। হ্যাঁ বলেন, সর্বপ্রথম কি মাথায় আসে নামটা বলেন তো? ফুড পান্ডা। কেন? ইউটিউবে গেলে খালি ফুড পান্ডাই আসে, প্রত্যেকটা ভিডিও শেষে ফুড পান্ডা, মাঝখানে কি খাবেন? খাইতে না চাইলেও খাওয়াবে, অ্যাড মার্কেটিং, তাই না? সো এই জিনিসগুলো কেন মার্কেটিং এর এই একটা টার্মটা খুব সাইকোলজিক্যাল। জুয়েলারি, ঠিক আছে, জুয়েলারির অ্যাড তো দেখেন। এখন যদি বলি যে একটা জুয়েলারির শপের নাম বলেন, আপন জুয়েলার্স, কেন? আর কোন জুয়েলার্স এর নাম তো আসতেছে না, আসতেছে? আপন জুয়েলার্সটা কেন? আমরা কি কেউ এখানে জুয়েলারি কিনবো? কিন্তু মাথা আসলো কেন? কারণ ওই যে র‍্যাপিডলি এটা আমরা শুনেছি, দেখেছি, দরকার নেই, বাট আপন জুয়েলার্স নামটা শুনে গেছি। সো এই জিনিসগুলো হচ্ছে মার্কেটিং এর জিনিসটা এরকম যে বারবার আপনার সামনে আসবে। আমি ইন্টারেস্টেড না, কিন্তু এটা আমার মাথায় কিন্তু গেঁথে যাবে যখন হচ্ছে সাবকনসিয়াস মাইন্ডে যখন আমাকে হচ্ছে যে আস করা হবে, মাথায় কিন্তু ওইটাই ঘুরবে। আচ্ছা ঠিক আছে, ওই যে জেনেছিলাম। সো এটার জন্য মার্কেটিংটা খুবই প্রয়োজনীয়। আর বর্তমানে হচ্ছে ফেসবুক সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে সবচেয়ে কি বলে বেনিফিটেড বা সবচেয়ে বেশি লাভবান হওয়া যায় ফেসবুক মার্কেটিংটার মাধ্যমে, আর কি খুব বেশি কনভার্সন পাওয়া যায়। সো আমরা হচ্ছে এই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করব ইন্ডিয়ার, যে আসলে কি কি আছে ফেসবুক মার্কেটিং এ, কেন হচ্ছে আমরা ফেসবুক মার্কেটিং করব। আচ্ছা, সো আমরা ফার্স্টে একটু একটা ট্রি দেখি। এটা একটা ট্রি দেখতে পাচ্ছেন, এটা কি বলা যায়? এটা সোশ্যাল ট্রি নাকি? সো এই সোশ্যাল ট্রির মধ্যে কি কি দেখতে পাচ্ছেন আমাকে বলেন। আচ্ছা, সো এইখান থেকে সবগুলো তো অ্যাক্টিভ, তাই না? আনঅ্যাক্টিভ কোনটা? গুগল প্লাস বন্ধ। আচ্ছা ঠিক আছে, একটা সময় কিন্তু গুগল প্লাসও খুব বেশি জনপ্রিয় ছিল, চলেছে, তাই না? গুগল প্লাসের মধ্যে অনেক কাজ করা যেত, এখনো টুকটাক ইউজ করে, বাট এখন আর কি ওইভাবে অফিসিয়ালি নেই। অফিসিয়ালি হচ্ছে গুগল প্লাসটা বন্ধ আছে। সো মেইন যে ব্যাপারটা, এই যে এতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, এখন আমি যদি আপনাদেরকে আস্ক করি, কম বেশি সবাই তো মনে হয় দুইটা বা তিনটাতে আছে, আর কি না হলেও সবাই না হলেও ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এই তিনটা কিন্তু খুব কম, এগুলোতে আছি না আমরা কম বেশি। ইনস্টাগ্রামও হয়তো অনেকে নেই, বাট ফেসবুক, ইউটিউবে কিন্তু সবাই আছে, বাট এখন ইনস্টাগ্রামও দেখা যাচ্ছে। সো আমাকে বলেন এখানে কে আছেন যে হচ্ছে টুইটার থেকে কোনো প্রোডাক্ট পারচেজ করেছেন? করেছেন কেউ? ইউটিউব থেকে অ্যাড দেখেছেন? ইউটিউব থেকে নলেজ দেখেছেন? ইউটিউব থেকে কি কোথাও ডিরেক্ট অর্ডার করেছেন? যে ইউটিউবে ডেসক্রিপশনে নাম্বার ছিল, এখান থেকে কল করে অর্ডার করেছি, আছিল? নেই। আচ্ছা, ইনস্টাগ্রাম দুই একজন বলতে পারে হ্যাঁ আমি করেছি। স্পেশালি হচ্ছে যারা ফিমেল পার্সন যারা আছে, তারা হয়তো বা বিভিন্ন ধরনের কসমেটিক্স বা বিউটি প্রোডাক্ট যেগুলো থাকে এগুলো হয়তো বা করেছে, বা আরো বিভিন্ন বিষয় জিনিস থাকে। ছেলেরা যে করে নেই তা না, অনেকেই করেছে, হচ্ছে আর কি। ইনস্টাগ্রামটা এখন আগাচ্ছে। বাট যদি আমি 10 জনে বলবো, 2 জন হচ্ছে ইনস্টাগ্রাম থেকে কি করেছে, পারচেজ করেছে বলবে। কিন্তু কারণ ফেসবুকের থেকে যদি বলি যে ফেসবুক থেকে কয়জন পারচেজ করেছে, 10 জনের মধ্যে 8 জনই কি হাত তুলবে না যে আমি পারচেজ করেছি? আমি না করলে আমার ফ্রেন্ডকে দেখেছি পারচেজ করতে,
মানে কি এটা থেকে ইউজ করা হয়। এখন বর্তমানে যে অবস্থা, মানুষ দোকান থেকে অনলাইনে পারচেজ বেশি করে, ঘরে বসে, যাওয়ার দরকার নেই। অলস হয়ে গেছে নাকি মানুষ? ব্যাপারটা কেমন? সহজ। অলসের থেকে পরবর্তীতে সহজলভ্যতা, ইজিতে যেটা পাওয়া যাচ্ছে ওইটাই তারা গ্রহণ করতেছে। সো এই যে সবগুলো মেইন পারপাস হচ্ছে, সবগুলো মার্কেটিং প্ল্যাটফর্মের মধ্যে সবচেয়ে জনপ্রিয় কনভার্সনের জন্য হচ্ছে ফেসবুক মার্কেটিং। তা বলে এই না যে বাকি প্ল্যাটফর্মগুলোতে মার্কেটিং হয় না। ইনস্টাগ্রামও খুবই ভালো একটা মার্কেটিং প্ল্যাটফর্ম, বাইরের কান্ট্রিতে ইনস্টাগ্রাম খুব ভালো চলে। পিন্টারেস্ট বলেন, পিন্টারেস্টও খুব ভালো মাধ্যম। আমরা ওয়েবসাইট নিয়ে যারা কাজ করি, আমাদের ওয়েবসাইটের মার্কেটিং এর জন্য খুবই ভালো প্ল্যাটফর্ম হচ্ছে পিন্টারেস্ট। পিন্টারেস্ট থেকে লাখ লাখ ট্রাফিক নিয়ে যাওয়া যায় যদি ভালো মতো পিন্টারেস্টে আপনি কাজ করতে পারেন। সো এটা হচ্ছে মেইনলি পারপাস, আপনার পারপাসটা কি, উদ্দেশ্যটা কি, ওইটার উপর বেস করে। কিন্তু ম্যাক্সিমাম আপনার প্রায়োরিটি গুলো যেগুলো আছে, হ্যাঁ, এগুলো হচ্ছে ফুলফিল করবে আপনার ফেসবুক। সো আমরা হচ্ছে ফেসবুক নিয়ে একটু আলোচনা করি। এখানে একটা পোস্ট আমি দেখতে পাচ্ছি। ফেসবুকে মার্কেটিং মূলত হয় হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং। অর্গানিক মার্কেটিং বলতে কি বুঝি বলো তো? হ্যাঁ, ফ্রি তো। আর কি অর্গানিক মার্কেটিং কি হতে পারে, কিরকম হতে পারে, আইডিয়া আছে? আমি কোনো গ্রুপের মধ্যে একটা পোস্ট করলাম, হ্যাঁ, দেন তারপর আমি নিজের আমি একটা পোস্ট করলাম। এক্স্যাক্টলি। অর্গানিক মানে কি? আমি কোনো টাকা পয়সা খরচ করতেছি না, করতেছি না। আমি ফ্রিতে ধরেন কয়েকটা গ্রুপে জয়েন হলাম, কয়েকটা গ্রুপে আমার পোস্টটা শেয়ার করলাম, দেন হচ্ছে আমি আমার পার্সোনাল প্রোফাইল থেকে করলাম, আমার পেজ থেকে পোস্ট শেয়ার করলাম। সো এগুলো কিন্তু অর্গানিক মাধ্যম। বাট অর্গানিক মাধ্যমে কি আসলে ওইভাবে রেজাল্ট পাওয়া যায়? পাওয়া যায় না যে তা না, আমি বলতেছি না যে পাওয়া যাবে না, পাওয়া যায়, কিন্তু রেজাল্টটা কিন্তু আপনার আশানুরূপ হবে না। আপনি কিন্তু ওইভাবে রিচ করতে পারবেন না। আমি 10টা গ্রুপ আপনাদেরকে দিলাম, 10টা গ্রুপে আপনারা জয়েন আছেন, আপনি কিছু সেল করতে যাচ্ছেন 10টা গ্রুপে, ঠিক আছে? তো আমাকে বলে 10টা গ্রুপে আপনার পোস্টটা অ্যাপ্রুভ হবে কিনা, ওই গ্যারান্টি দিতে পারবেন? আমি যদি আপনার গ্রুপে বলি যে আমার থেকে প্রোডাক্ট কিনো, আপনি কি অ্যাপ্রুভ করবেন অ্যাডমিন হিসেবে? আমরা কিন্তু কেউই করবো না, তাই না? হ্যাঁ, ওইখানেও ক্রাইটেরিয়া আছে, লাইক মার্কেটিং এর যেটা আমি বলি চেইন যেটাকে বলা হয়, বা মার্কেটিং স্ট্র্যাটেজি, ডিরেক্টলি সেলে না যাওয়া, আমার থেকে কিনো এটা না বলা, ভ্যালু ক্রিয়েট করে দেন হচ্ছে ঘুরিয়ে আর কি ভাতে হবে না খেয়েছে এইভাবে খেতে হবে, ঠিক আছে? সো এটা হচ্ছে মেইন মার্কেটিং এর আর কি স্ট্র্যাটেজিটা। সো যেটা আমি বলতেছিলাম যে মার্কেটিং মূলত হয় দুই ধরনের, পেইড আর অর্গানিক। সো আমরা মূলত দেখবো হচ্ছে পেইড মার্কেটিংটাই, কারণ অর্গানিকটা বুঝলামই যে শেয়ার করা যাচ্ছে, তেমন কিছু নাই। আর সবচেয়ে বেশি যদি আপনি কনভার্সন দেখতে চান বা ভালো একটা রেভিনিউ দেখতে চান, পেইড মার্কেটিংটাই দরকার। সো একটা পেইড পোস্ট বা অর্গানিক পোস্টের মধ্যে ডিফারেন্স কোন জায়গায় কেউ বলতে পারি? কিভাবে বুঝবো কোনটা পেইড মার্কেটিং কোনটা অর্গানিক মার্কেটিং? এই যে দেখেন তো, এখানে আমরা বিভিন্ন পোস্ট দেখি না, স্পন্সর্ড কথাটা লেখা থাকে। সো স্পন্সর্ড কথাটা কি, মানে সে ফেসবুককে পে করতেছে, ফেসবুক যেন যাদের এই প্রোডাক্টটা দরকারি প্রয়োজনীয় তাদের সামনে যেন নিয়ে যায়। এছাড়াও হয়তো আপনারা এখন নতুন করে লক্ষ্য করেছেন, এটা হচ্ছে ফেসবুক যেহেতু আপডেট হচ্ছে, নতুন নতুন কিছু ফিচার্স তারা আনতেছে, সাজেস্টেড একটা শুরু করেছে, ঠিক আছে? সাজেস্টেড পান, সাজেস্টেড পেজ, সাজেস্টেড ভিডিও, এটা কিন্তু ফেসবুকের নিউ ফিচার। এটা হচ্ছে অর্গানিক ফিচারের মধ্যে একটা, যেটা আমাদের হচ্ছে ইউটিউবে অনেক আগে থেকে ছিল। ইউটিউবে রেকমেন্ডেড ভিডিও থাকতো কিছু, আপনি যখন কোনো একটা ভিডিও দেখবেন ওই রিলেটেড রেকমেন্ডেড ভিডিও হচ্ছে এখানে লিস্টে দেখায়। সো এটা অর্গানিক একটা প্রসিজার, এটা এখন ফেসবুকও নিয়ে এসেছে। সো যেটা মূল কথা যে আমরা খুব ইজিলি দেখে বুঝতে পারবো কোনটা হচ্ছে পেইড প্রমোশন, কোনটা হচ্ছে কি অর্গানিক প্রমোশন। সো স্পন্সর্ড কথা লেখা থাকলে বুঝতে হবে এটা কি একটা পেইড প্রমোশন। আচ্ছা, ঠিক আছে। এখন হচ্ছে আমরা একটু ইম্পর্টেন্সটা একটু শুনি যে মূলত কেন জরুরি। ফেসবুকে ওভার 1.5 মিলিয়ন অ্যাক্টিভ ইউজার্স আছে, যদিও এটা হয়তোবা যে ডাটাটা আমি যখন সংগ্রহ করেছি এখন হয়তোবা এটার থেকে আরো বেশি বেড়ে গিয়েছে, তাই না? কারণ এটা কি বারবার হচ্ছে। এখন ইউজার আর অ্যাক্টিভ ইউজার এটার মধ্যে তফাৎ বুঝেন তো? অ্যাক্টিভ ইউজার বলতে কি বোঝায়? আর কি প্রতিনিয়তই আমি ইউজ করতেছি এমন না। ইউজার যদি হতো কখন, আমার 1 লক্ষ ইউজার আছে, মানে কি 1 লাখ মানুষ অ্যাকাউন্ট তৈরি করেছে। আর অ্যাক্টিভ ইউজার মানে কি 20,000 যদি আমি বলি অ্যাক্টিভ ইউজার, সেক্ষেত্রে বুঝতে হবে 20,000 জনই অ্যাক্টিভ। 1 লাখ ইউজার বাট 20,000 জন কি আমার অ্যাক্টিভ ইউজার, বাকিরা হচ্ছে আসে না, হয়তো অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে এখন আর তাদেরকে পাওয়া যায় না। সো ফেসবুকে হচ্ছে এরকম অ্যাক্টিভ ইউজারের সংখ্যা হচ্ছে 1.5 বিলিয়ন। এখন বর্তমান যুগে ওই যে যেমনটা আমি আপনাদেরকে জিজ্ঞেস করলাম, ফেসবুক অ্যাকাউন্ট নাই কার? কেউ বলছেন যে আমার নাই? খুব রেয়ার, কিন্তু
এখন এমনও আমি বলতেছি না যে পাওয়াই যাবে না, আছে এখন বর্তমান যুগেও এরকম কয়েকজন আছে যারা ইউজ করে না। সো মেইন জিনিস হচ্ছে যে এটাই সবাই ইউজ করে, সো খুবই ভালো একটা জায়গা। দেন হচ্ছে 40 মিলিয়ন অ্যাক্টিভ স্মল বিজনেস, অর্থাৎ 40 মিলিয়নেরও বেশি অ্যাক্টিভ স্মল বিজনেস ফেসবুকে করা হয়। অ্যাক্টিভ, এখানে আবার অ্যাক্টিভ টার্মটা আছে যে অ্যাক্টিভ বিজনেস আছে যারা হচ্ছে বিজনেস করতেছে ফেসবুকে থেকে, স্মল বিজনেসেস। দেন হচ্ছে ফেসবুক ডমিনেটস সোশ্যাল সেলস 90%। অন্যান্য ওই যে আমরা একটু আগে সোশ্যাল টুইটে দেখলাম না, আপনাদেরকে আস্ক করলাম যে আসলে আপনারা অন্য আর কোথা থেকে প্রোডাক্ট কিনেছেন, কেউ কিন্তু বলতে পারেনি। হ্যাঁ, সো যদি আপনি সেলের কথা চিন্তা করেন, ফেসবুক হচ্ছে অন্যান্য সকল যে মার্কেটিং প্ল্যাটফর্মগুলো আছে তার থেকে বেশি সেলস দেয়। এই জন্যই বলা হয় 90% সে কি করে, ফেসবুক আপনাকে সেল বেশি দিবে। আচ্ছা, দেন হচ্ছে হাইয়েস্ট কনভার্সন রেট। হাইয়েস্ট কনভার্সন, আচ্ছা কনভার্সন টার্মটা আমরা বুঝি, কনভার্সন বলতে কি বলে বলুন তো, বুঝায় আপনারা কি বুঝেন একটু আর কি এলাবোরেটলি বলেন, ইয়া বলা লাগবে না আর কি, এক্সাক্ট ডেফিনিশন বলা লাগবে না, আপনি যতটুকু বুঝেন ওইটাই বলেন। যে আমার সামনে কত করা আছে যে আমার শুধু আমার টাকা দেখাচ্ছে। আচ্ছা হ্যাঁ বলেন। যতজনের সামনে দিলাম তার থেকে যত বেশি সংখ্যক আমার প্রোডাক্টটা পারচেজ করতে। আচ্ছা ঠিক আছে, আর কেউ বলবেন না? আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আপনাদের ইয়াটা ঠিক আছে। সো এইভাবে আমি আরো ইজিলি বলতে পারি ব্যাপারটা, আমার ওয়েবসাইটে বা আমার পেজে যারা আসতেছে তারা কি আমার অডিয়েন্স, স্বাভাবিকভাবেই তো তারা আমার অডিয়েন্স। আমি এখন যেহেতু পেজে আছি, ফেসবুকে আছি, আমরা পেজের কথায় চলে যাই, ওয়েবসাইটটা থেকে একটু বেরিয়ে আসি। আমার পেজে যারা আসতেছে, পেজ যারা ভিজিট করতেছে তারা কি আমার অডিয়েন্স। এখন এই অডিয়েন্স সবাই কি আমার কাস্টমার? এরা কিন্তু অডিয়েন্স। কাস্টমার কারা? এই অডিয়েন্স থেকে যারা হচ্ছে আমার প্রোডাক্টটা দেখবে, প্রোডাক্টটা ভালো লাগার পর তখন যে সে পারচেজ করতেছে, তখন কি সে আমার অডিয়েন্স থেকে কি হচ্ছে, কাস্টমারে রূপান্তর হচ্ছে না? সো এই যে অডিয়েন্স থেকে কাস্টমারে যে কনভার্টটা হচ্ছে, এটাকেই বলা হয় হচ্ছে কনভার্সন। কি পরিমাণ কনভার্সন আমার হচ্ছে। আচ্ছা, সো ফেসবুকে এই কনভার্সন রেটটা বেশি, খুব বেশি আপনি কনভার্ট করতে পারবেন। দেন হচ্ছে চিপেস্ট প্ল্যাটফর্ম ফর ম্যাক্সিমাম ভিজিবিলিটি। আমি অন্যান্য সকল প্ল্যাটফর্ম ভুলে যাই, আমরা অ্যানালগ মার্কেটিং একটু চলে আসি। অ্যানালগ মার্কেটিং তো বুঝেন, ডিজিটাল বাদে যেটা নরমালি যেটা হয়। আমরা যারা শপিং মলে যাই, শপিং মল বলেন বা হচ্ছে স্কুলে বেশি দেখা যায়, স্কুল থেকে বেরোতে গেলে, শপিং মল থেকে বেরোতে গেলে বা স্পেশালি জুমার নামাজের পর ব্রশিয়ার নিয়ে দাঁড়া থাকে না, নিয়ে যান, এই যে ব্রশিয়ার একটা বিলি করে যে ব্রশিয়ার টাইপের। সো ধরেন আমি আপনাকে বললাম যে আপনাকে আমি 1000 টাকা দিচ্ছি, ঠিক আছে, 1000 টাকা দিচ্ছি, আপনি হচ্ছে মার্কেটিং করবেন। সো মার্কেটিং করার ওয়ে হচ্ছে আর কি, আপনার ব্র্যান্ডিং করতে চাচ্ছেন, হ্যাঁ, যে মানুষজনকে চিনাতে চাচ্ছেন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতে চাচ্ছেন। সো আপনি কি করবেন, ব্রশিয়ার তৈরি করবেন ফার্স্টে, তো স্বাভাবিকভাবে হয়তো বা দেয়ালে 2-4টা পোস্টার বা ব্রশিয়ার, এটাই তো অ্যানালগ মার্কেটিং। সো 1000 টাকায় কয়টা ব্রশিয়ার বানাতে পারবেন? 1000 1 টাকা করে দিবে ব্রশিয়ার, কাগজের দামই তো বেশি। আচ্ছা, তারপর আমি ধরে নিলাম, যাক তাও আমি মানলাম যে হ্যাঁ আমি 1000 টাকায় ব্রশিয়ার বানালাম, 1 টাকা করে হচ্ছে আমার খরচ গিয়েছে, 1000টা ব্রশিয়ার বানিয়েছি। এখন এই 1000 ব্রশিয়ার আমি কি করতেছি, এখন বিলি করতে হবে। সো বিলি করলাম। সো আমরা হয়তো বা এটার সাথে সবাই এক্সপেরিয়েন্স, এই যে ব্রশিয়ারটা যে আপনারা আমরা যে নিচ্ছি বা দিচ্ছি, এটা কি কাজে ইউজ হয়? কয়জন নেয়? কিছু মানুষ পাখা বানায়, কিছু মানুষ কান খোঁচায়, কিছু মানুষ দেখে ফালায়, তাই না? আর বাচ্চারা হচ্ছে কালেক্ট করে, সবার থেকে নিয়ে নিয়ে কালেক্ট করে। এটাই তো এন্ড গোল যেটা হয়। সো এই যে 1000 আপনি ব্রশিয়ার বিলি করলেন, ঠিক আছে, এইখান থেকে আপনার সেল আসবে কয়টা বলতে পারবেন কেউ? নাও আসতে পারে, আসতেও পারে, নাও আসতে পারে। এটা সব জায়গার ক্ষেত্রেই সেল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আমি যদি বলি যে এই 1000 টাকা যদি আপনারা ফেসবুকে খরচ করেন, ঠিক আছে, এটা হচ্ছে যারা মার্কেটিং করতেছে তারা বলতে পারবে, ফেসবুকে যারা অ্যাড দিচ্ছে, 1000 টাকা যদি আপনি ফেসবুকে অ্যাড রান করেন, আপনি 1000 টাকা দিয়ে 10,000 মানুষের সামনে আপনার অ্যাডটা দেখাতে পারবেন। সো জাস্ট দেখাতেই পারবেন, এই যে সে এখন এটা তো আর সে কান খোঁচাতে পারবে না বা পাখা দিয়ে বাতাস করতে পারবে না, সে ইগনোরই করতে পারবে, ঠিক আছে, দেখলো স্ক্রল করে চলে গেল। সো এরকম 10,000 মানুষের সামনে আপনি নিয়ে যেতে পারবেন। সো এই 1000 টাকায় 10,000 মানুষ সম্ভব? অ্যানালগ মার্কেটিং কি সম্ভব ছিল? সম্ভব ছিল না। সো এই যে 1000 টাকায় আপনি এত অল্প টাকায় এত মানুষের কাছে রিচ করতে পারতেছেন। আর আমাদের কিন্তু মার্কেটিং এর সেন্সটাই এরকম কাজ করে
যে যত বেশি মানুষ জানবে তার থেকে সেলটা বেশি আসার চান্সেস। 10 জন জানলে এখান থেকে যে পরিমাণ সেল আসবে, 1000 জন জানলে কি তার সেম সেল আসবে নাকি বেশি আসবে? অবশ্যই বেশি আসবে। সো যত বেশি রিচ হবে আমার, তত বেশি কিন্তু সেলের চান্সেস। সো ফেসবুকের যে ব্যাপারটা আছে, ফেসবুক যে প্ল্যাটফর্মটা, এখানে হচ্ছে আপনি খুব অল্প খরচে খুব বেশি হচ্ছে আপনার অ্যাডটাকে মানুষের সামনে দেখাতে পারবেন বা বেশি ম্যাক্সিমাম ভিজিবল করাতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, দেন হচ্ছে ফেসবুকের অ্যাডভার্টাইজিং ইন্টেলিজেন্স বা অডিয়েন্স ইনসাইট। এটা হচ্ছে একটা সময় আলাদা একটা জিনিস ছিল, পার্ট ছিল অডিয়েন্স ইনসাইট নামক। আগের আমরা যারা মার্কেটিং করেছি, লাইক আপনাদের হচ্ছে যে এখন যারা পাচ্ছেন চেঞ্জ হয়ে গিয়েছে। 3 মাস 4 মাস আগে যারা দেখেছে তারা হচ্ছে অডিয়েন্স ইনসাইটটা পেয়েছে। সো অডিয়েন্স ইনসাইট হচ্ছে ফেসবুকেরই একটা প্ল্যাটফর্ম ছিল বা একটা জায়গা ছিল যেখান থেকে আপনি আপনার অডিয়েন্স খুঁজে বের করতে পারতেন। এখনো আছে বাট অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? আগের মতো আর নেই কিছুই। আচ্ছা, লাস্ট কোপা হলো না, ব্রাজিল না আর্জেন্টিনা জিতে গেছে দেখে নাকি অরিজিনাল সাপোর্টার? ব্রাজিলের সাপোর্টার নেই এখানে কেউ? একজন, দুইজন, তিনজন, আর কেউ নেই? 7 জন হলে বলে তোরা কে বলছে? কি 7 হবে কেন নাকি? আচ্ছা, সমস্যা নেই, আমি আছি, সমস্যা নেই, ব্রাজিলের সাপোর্টে। হ্যাঁ, সো ওই ডিবেটে আমরা না যাই, ঠিক আছে? এখন ধরেন আমরা যদি একটু আলাদা করি, ব্রাজিল আর্জেন্টিনা একটু ডিভাইড করি। ব্রাজিলকে নিয়ে গেলাম হচ্ছে ওই দিকের রুমে, বাম সাইডের রুমে, আর্জেন্টিনাকে রাখলাম এই রুমে। এখন হচ্ছে আমি ধরেন জার্সি সেল করতে আসছি, জার্সি সেল করবো, এখানে ধরেন ম্যাচ চলতেছে বা ম্যাচ হবে, জার্সি সেল করবো। এখন ব্রাজিলের যে জার্সি ওটা নিয়ে যদি আর্জেন্টিনার রুমে ঢুকি সেল করতে, কি হবে? আমরা নর্মাল কথাই বলি, যারা খেলা বুঝে তারা তো কিছুই বলবে না, তাই না? কারণ ইটস জাস্ট আ ম্যাচ। এখানে আমরা বুঝে শুনে কি করতেছি, খেলাটাকে এনজয় করতেছি। কারণ আমরা জানি না বাঙালিদের কি জানি একটা হয়েছে আর কি, মারামারি কোপাকুপি নাকি ব্রাহ্মণবাড়িয়া বলে তো অবস্থা খারাপ। হ্যাঁ না, সব জায়গায় হয়। এটা হচ্ছে যে তাদের মধ্যে ঠিক একটা মনোভাব থাকে, সাপোর্টারদের মধ্যে একটা হচ্ছে যে মারামারি রেশারেশি থাকে। সো এটা স্বাভাবিক। সো যেটা আমি যদি আমার টপিকে চলে আসি, যেটা হয় যে এখন যদি আর্জেন্টিনার এখানে যদি ব্রাজিলের জার্সি সেল করতে আসে, কি হবে? সেল হবে একটা, উল্টা কিলগুতা দুইটা খেয়ে যেতে পারে, তাই না? এটাই স্বাভাবিক। সো সে যদি তার ম্যাক্সিমাম সেল চায়, সে তো বিজনেস করতে আসছে, তাই না? সে যদি তার ম্যাক্সিমাম সেল চায়, তাহলে তাকে আসলে যেতে হবে কোথায়? অর্থাৎ যে পাশের যে রুমটাতে ব্রাজিলের সাপোর্টার আছে তাকে ওইখানে যেতে হবে। সো এই যে আপনি কিভাবে বুঝবেন যে এই রুমে হচ্ছে যে ব্রাজিল থাকে বা এই রুমে আর্জেন্টিনা থাকে? এটার জন্য আপনাকে কি আগে রিসার্চ করতে হবে না? সো এই রিসার্চটা যে আসলে আপনার অডিয়েন্সটা, আপনি যে প্রোডাক্টটা সেল করতে চাচ্ছেন, এই প্রোডাক্টটা যে কিনবে, যারা ইন্টারেস্ট পোষণ করতেছে, তারা আসলে কোথায় থাকে, তাদের বয়সটা আসলে কত? আচ্ছা, যেমন আমি যদি একটু বলি, কি বলা যায়, ঝুনঝুনি আছে না বাচ্চাদের জন্য, যে ঝুনঝুনি টাইপের ইউজ করে, এটা কে কে ইউজ করবেন এখন? আছে কেউ কিনবো এটা? হ্যাঁ, যদি ঘরে বাচ্চা থাকে তাদের জন্য নিয়ে যেতে হবে, কারণ এটা বাচ্চাদের প্লেবল জিনিস, তাই না? সো আপনাদের কি মনে হয় যে এই জিনিসটার চাহিদা কাদের কাছে থাকবে? কারা এই জিনিসটা কিনতে চায়? হ্যাঁ, ওইটাই আর কি। যারা বিয়ে শাদী করেনি তারা কি এটা ইউজ করবে, নিবে? গিফট হিসেবে নিতে পারে, ওইটা অন্য জিনিস। বাট ম্যাক্সিমামে কি যারা প্যারেন্টস, নিউলি প্যারেন্টস হয়েছে, তারা কি করবে? এই জিনিসটা প্রোডাক্টটা পারচেজ করতে চাবে না? সো এই একটা যদি আপনি একটা 18 বছর বাচ্চার সামনে দেখান, বা বাচ্চা বলা যাবে না, সরি, 18 বছর বয়সী কারোর সামনে যদি দেখান, সেই ক্ষেত্রে কি সে কি প্রোডাক্টটা কিনবে? সে কি আপনার টার্গেটেড অডিয়েন্স? বলো না। সেক্ষেত্রে আপনার ইন্টারেস্টেড অডিয়েন্স হতে পারে কি, অ্যাজিউম করা যায়, যদিও এটা রেশিওটা চেঞ্জ হয়, যেমন এখনকার যুগে তো অল্প বয়সী বিয়ে হয়ে যাচ্ছে, 20-25 এর মধ্যে বিয়ে হয়ে যাচ্ছে। সো 30 আমরা ধরে নিই, 30 থেকে 40 বা 50 এর মধ্যে যারা আছে তারাই কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো কিনতে চাবে। সো আমার টার্গেটেড অডিয়েন্সটা কিন্তু আমি ধরে ফেললাম। এখন এই জিনিসগুলো আমরা আরো ডিটেইলে যাব, যখন আমরা অ্যাড রান করতে যাব তখন আমরা এই অডিয়েন্স টার্গেটিং এর যে পোরশনটা আছে এটা নিয়ে আলোচনা করব। সো মেইন যে টপিকটা হচ্ছে অডিয়েন্স ইনসাইটের মাধ্যমে আমরা আগে খুব ইজিলি আমাদের যে টার্গেটেড অডিয়েন্স, তাদের কাছে আসলে দেখালে আমি সেলটা পেতে পারি, ওইটা রিসার্চ করা যেত। সো এটার এখন চেঞ্জ হয়ে গেছে, নিউয়ার ভার্সন। সো আমি ওইটা নিয়ে আলোচনা করব, বাট আগের মতো আর কি নেই। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আরো কিছু জিনিস একটু আলোচনা করি। ফেসবুকের মাধ্যমে আপনি খুব ইজিলি আপনার কম্পিটিশনকে আর কি করতে পারবেন, স্পাই করতে পারবেন।
স্পাই বলতে কি, যে তারা আসলে কি ধরনের স্ট্র্যাটেজি অবলম্বন করতেছে। এখন অ্যানালগ মার্কেটিং এ কিন্তু সচরাচর এটা করা যায় না, করা যায়? আপনি কি বুঝতে পারবেন ওই কোম্পানি কি স্ট্র্যাটেজি করতেছে বা কি ধরনের সেলের চান্সেস আছে, এটা কিন্তু বুঝবেন না। কিন্তু একটা অ্যাড যদি আপনি খুব সহজে দেখেন, যে ধরেন ফুড পান্ডা, আমি যদি এইভাবে আসি, ফুড পান্ডা আর কি আরেকটা কি পাশাপাশি টক্কর কে, সহজ নাকি হচ্ছে ই ফুড, কোনটা সহজ না ই ফুড? সহজ ই ফুড। আমি বলি বাংলাদেশের ওপেনিয়নে যদি বলেন ফুড পান্ডা এক ধাপ কিন্তু সবসময় এগিয়ে আছে। এরপরেই হচ্ছে ধরেন কম্পিটিশনের সব নাগালে আছে ই ফুড, সহজ বা যাবতীয় যা যা আছে। কেন? ওগুলো হচ্ছে ডিসকাউন্টের হিসাব, ওটা আলাদা জিনিস। যেখানে ডিসকাউন্ট বেশি আমরা সেখানে সুইচ করতেছি। সো ওইটা বাদ দিই। সো আমি আসলে মার্কেটটা অ্যানালাইসিস করব কিভাবে? আমি দেখলাম হঠাৎ করে ই ভ্যালি বা ই ফুডের চাহিদা বাড়ছে, এটা আমি বুঝবো কিভাবে? আমি দেখলাম কি তারা অফার, তারা অ্যাড রান করতেছে যে এখন যদি এই অ্যাপটা কেউ ইনস্টল করে, ইনস্টল করার সাথে সাথে হচ্ছে যে কোনো অর্ডারের 50% ডিসকাউন্ট। সো আমি কিন্তু ইজিলি ডিটারমাইন করতেছি না যে তারা আসলে অডিয়েন্সকে কিভাবে নিচ্ছে, একটা ডিসকাউন্টের মাধ্যমে তারা কিন্তু নিচ্ছে। সো এই সোশ্যাল অ্যাড গুলো আমরা যে আমাদের কম্পিটিটর আছে তাদের অ্যাড গুলো কিন্তু আমরা অ্যানালাইসিস করতে পারবো যে তারা এই বর্তমানে এই মুহূর্তে, এটা ফেসবুকে আমাদেরকে দেখাবে যে তারা কোন কোন অ্যাডটা রান করতেছে। সো দেখে কিন্তু আমি ইজিলি একটা আইডিয়া নিয়ে আমার মার্কেটিং স্ট্র্যাটেজি ওইভাবে আমরা গ্রো করতে পারবো। আচ্ছা, দেন হচ্ছে কাস্টম টার্গেটেড অডিয়েন্স। কাস্টম টার্গেটেড অডিয়েন্স বলতে হচ্ছে যে আমরা আমাদের অলরেডি তৈরি করা একটা নির্দিষ্ট অডিয়েন্সকে আমি কি করতে পারবো, টার্গেট করে কাজ করতে পারবো। ফর এক্সাম্পল আপনারা যারা হচ্ছে ডিজিটাল মার্কেটিং করতেছেন, তাই না? আমি যদি এভাবে বলি, আপনারা ডিজিটাল মার্কেটিং করতেছেন, আপনাদের সাথে রিলেটেড টপিক কি? আপনারা যতটুকু শিখেছেন, এসইও শিখেছেন, এসএমএম শিখেছেন। এখন আমি যদি বলি গুগল অ্যাডসেন্স, তাই না? এটার মর্মটা বা গুরুত্ব যত আপনারাই বুঝবেন, তাই না? সো আমি কি করলাম, এই যে জানি, আমি যে সিলেক্ট করে দিলাম যে এই ব্যক্তিরা হচ্ছে গুগল অ্যাডসেন্সের প্রতি আগ্রহী, এদের কাছে যদি আমি দেখাই, এদেরকে আমি যদি গুগল অ্যাডসেন্স সম্পর্কে জানাতে পারি, সেই ক্ষেত্রে এখান থেকে আমি কি পাবো, তারা হচ্ছে আগ্রহী হয়ে না ইয়া এটা এটা তো লাগবে, হ্যাঁ রেকর্ড হচ্ছে। আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে আমরা কি এই যে টার্গেট করে দিচ্ছি যে হ্যাঁ এই যে যতজন আছে তারা হচ্ছে অ্যাডসেন্সের মর্ম বুঝে, তাদেরকে আপনি কি করেন, অ্যাডসেন্সটা সম্পর্কে জানান। তারা যদি আগ্রহী হয় তারা কিন্তু ইন্টারেস্টেড ফিল করবে, বুঝতে পারবে ব্যাপারটা। এখন আমি যদি ধরেন গ্রাফিক্সে চলে যাই, গ্রাফিক্স অ্যাডসেন্স দিয়ে কোনো কাজ করবে? রেলেভেন্ট না। করতে পারে, ওটা তো অনেকেই বলতে পারে যে স্যার করতে হতে পারে, তাই না? কেন স্যার করতে পারে না? হ্যাঁ করতেই পারে, বাট রেলেভেন্স কিন্তু না, তাই না? স্বাভাবিকভাবে রেলেভেন্ট না। আচ্ছা এসি কি অফ? গরম লাগতেছে একটু? রিমোটটা কি এদিকে দেখেন তো। আচ্ছা ওয়েট, আচ্ছা। সো যেই জায়গাটাতে আমরা ছিলাম কাস্টম টার্গেটেড অডিয়েন্স, অর্থাৎ আপনি একটা নির্দিষ্ট অডিয়েন্সকে টার্গেট করে বলতে পারবেন যে ফেসবুক এই মানুষদেরকে তুমি অ্যাড দেখাও, ঠিক আছে? দেন হচ্ছে রিমার্কেটিং। রিমার্কেটিং করার জন্য আপনি হচ্ছে খুব ইজিলি ফেসবুক থেকে রিমার্কেটিং করতে পারবেন। যারা হচ্ছে মার্কেটিং স্টুডেন্ট আছে কেউ? আচ্ছা, রিমার্কেটিং আমরা তাহলে পরিচিত। রিমার্কেটিং বলতে কি বোঝায়? এত ভালো স্টুডেন্ট না। আচ্ছা, রিমার্কেটিং শুনে কি বোঝা যায় বলেন না? এক্স্যাক্টলি। এখন অনলাইন থেকে পারচেজ করেছেন কে কে? অনলাইন থেকে খুব কম। যেখান থেকে পারচেজ করেছেন ওই পেজগুলো লাইক করা না, মাঝে মাঝে কি ভিজিট করেন না যে নতুন কি এসেছে দেখার জন্য?
সো রিমার্কেটিং মূলত জিনিসটা কি? রিমার্কেটিং হচ্ছে আমি ধরেন টি-শার্ট সেল করি, কথার কথা আমি টি-শার্ট সেল করতেছি, আপনারা আমার থেকে টি-শার্ট একবার কিনেছেন। সো এটা কিন্তু স্বাভাবিক, সবাই কি আর এত সময় আছে যে বারবার আমার পেজ ভিজিট করবে? সময় কিন্তু নেই। সো আপনারা যেহেতু আমার থেকে একবার একটা প্রোডাক্ট কিনেছেন, সো সেকেন্ড টাইম যদি আমি কোনো নতুন টাইপের প্রোডাক্ট আনি, আপনারা কিনতে পারেন না আমার থেকে? আপনারা তো আমার ওল্ড ভার্সনটা নিয়েছেন তাই না, আগের যে প্রোডাক্টটা ওইটা পারচেজ করেছেন। সো স্বাভাবিকভাবে যদি আমি কোনো নতুন প্রোডাক্ট আনি, আপনারা কিন্তু পারচেজ করতেই পারেন। সো এই যে আপনাদেরকে যে পারচেজ আমি করাতে চাচ্ছি বা আপনাদেরকে যে জানাতে চাচ্ছি যে দেখেন আমি একটা নতুন প্রোডাক্ট এনেছি, এইটাকে কি বলা হয়? এটাকেই বলা হচ্ছে রিমার্কেটিং। কারণ এটা হচ্ছে অ্যানালাইসিসে বলা যে একটা নতুন অডিয়েন্সকে, একটা নতুন অডিয়েন্সকে কাস্টমারে পরিণত করা, যে কনভার্সনের কথাটা আমরা একটু আলোচনা করলাম, এইটার থেকে বহু গুণে ইজি হচ্ছে রিমার্কেটিং। অর্থাৎ অলরেডি সে আপনার কাস্টমার আছে, তাকে জাস্ট আপনি নতুন করে একটা ভালো প্রোডাক্ট দেখালেন, সে কি করবে? অলরেডি যেহেতু আপনার থেকে একবার পারচেজ করেছে, সেকেন্ড টাইমও সে আপনার থেকে পারচেজটা করবে। সো রিমার্কেটিংটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। সো আমরা হচ্ছে খুব ইজিলি রিমার্কেটিংও করতে পারবো ফেসবুক থেকে। হ্যাঁ হ্যাঁ, যে দেখেন না, ফুড পান্ডা খাইতে খাইতে হচ্ছে আপনি বোর হয়ে যাবেন, অ্যাড বন্ধ হবে না, খাওয়াইতেই থাকবে। ঠিক আছে, সো এই যে রিমার্কেটিং বারবার এটা মাথায় গেঁথে দেয়। আচ্ছা, দেন হচ্ছে ইনক্রিজ ইওর ওয়েব ট্রাফিক। ফেসবুকের মাধ্যমে আমরা আমাদের যে ওয়েবসাইটের যে অডিয়েন্স আছে বা ট্রাফিক যেটাকে বলা হয়, আমাদের ওয়েবসাইটের ট্রাফিকটা বাড়াতে পারবো কিভাবে? ফেসবুকে অ্যাড দিয়ে আমরা হচ্ছে ওয়েবসাইটের ট্রাফিক অ্যাড আছে একটা, আমরা দেখবো যখন অ্যাডের ক্লাসে যাব তখন আমরা ডিটেইলস দেখব। অ্যাডের মাধ্যমে আমরা হচ্ছে ট্রাফিকও নিয়ে যেতে পারবো। আমাদের ওয়েবসাইটে যদি ট্রাফিক দরকার হয়, ওইটাও আমরা অ্যাডের মাধ্যমে নিয়ে যেতে পারবো। দেন হচ্ছে কল বাটনস ফ্যাসিলিটি। কল বাটনস ফ্যাসিলিটি মানে কি? যে কল টু অ্যাকশন বাটন আমরা চিনি না? কল টু অ্যাকশন বাটনের শর্ট ফর্ম জানি? সিটিএ। সিটিএ ফুল ফর্ম হচ্ছে কি? কল টু অ্যাকশন। আচ্ছা, কল টু অ্যাকশন বলতে কি বোঝায়? কল টু অ্যাকশন বাটন বলতে বোঝায় আমরা যখন ফেসবুক পেজে যাই, ফেসবুক পেজে যাওয়ার পর কি মেসেজ করার একটা অপশন থাকে না, বা কল নাও, বুক নাও, এই অপশনগুলো কিন্তু থাকে। সো এগুলোই কিন্তু কল টু অ্যাকশন বাটন। বা আমি যদি একটু আবার প্রিভিয়াসলি চলে যাই, এই যে দেখেন অ্যাডটা আমি দেখালাম, হ্যাঁ, অ্যাডটা দেখার পর কি, হ্যাঁ, তো আর কি আমি কিভাবে করব? এই যে এখানে দেখেন শপ নাও কথাটা আছে না, আপনি অ্যাড দেখালেন, এখানে কিছু নাই, সো অ্যাডটা দেখার পর কি করবে? অডিয়েন্সের নেক্সট স্টেপটা কি? আপনি দিচ্ছেন তাকে? দিচ্ছেন না কিন্তু। যেমন আমরাও বারবার কি করতেছি, ওয়েবসাইটের ক্ষেত্রে যখন আমরা যাই, ওয়েবসাইটেও কিন্তু আমাদের কল টু অ্যাকশন ফিচারটা থাকে। আমরা যে কি বলে এটাকে, অ্যামাজন অ্যাফিলিয়েট যারা করতেছিলাম, আমরা অ্যামাজন অ্যাফিলিয়েট শিখেছি, ওইখানে কি চেক প্রাইস লেখা থাকে না? আমরা তো চাইলে কি শুধুমাত্র তো এমনি দিয়ে দিতে পারতাম যে পোস্ট, এবার তুমি বুঝে নাও, আমার ইনফরমেশন দেওয়ার দরকার আমি দিছি, এখন তুমি বুঝে নাও, করতে পারতাম না? কিন্তু এটাতে করলে কি আমাদের লস। সো দেখবেন আমরা উপরেও কি করতেছি, একটা টেবিলের মধ্যে সবগুলো লিংক দিচ্ছি চেক প্রাইস, ওইখানেও আমাদের ফ্যাসিলিটি যে তুমি এখান থেকে চেক করো। আবার কন্টেন্টের মাঝখানে প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে যখন কথা বলতেছি, ওইখানেও আমি কি দিচ্ছি? কল টু অ্যাকশন ফিচারটা দিচ্ছি, যে এখানে ক্লিক করো, নেক্সট ধাপে তুমি আগাও। সো এই জিনিসগুলোর হচ্ছে আপনি ফ্যাসিলিটি পাবেন খুব ইজিলি, মানুষজন দেখে পরের স্টেপে যেতে পারবে। আচ্ছা, ঠিক আছে। আর দেন হচ্ছে লাস্টলি হেল্পস এসইও। আপনি হচ্ছে খুব ভালো মতো যে ফেসবুক থেকে যদি ট্রাফিক নিয়ে যান, যদিও বাংলাদেশের যদি আমি প্রেক্ষিতে বলি, বাংলাদেশের প্রেক্ষিতে গিয়ে হচ্ছে খুব বেশি একটা ট্রাফিক হয় না, যায় না, বাট নেওয়া যায়। একদমই যে নাই তা না, বাট নেওয়া যায়। ফেসবুকে মূলত বাংলাদেশের ওয়েদারে হচ্ছে সোশ্যাল যে সেলগুলো, লাইক প্রোডাক্ট সেল যেগুলো, এগুলো একটু বেশি হয়। কিন্তু বাইরের কান্ট্রিতে আমরা তো শুধু বাংলাদেশ কেন্দ্রিক লার্নিং করতেছি না, তাই না, আমরা ইন্টারন্যাশনাল করতেছি। সো বাইরের কান্ট্রিতে হচ্ছে ফেসবুকের মাধ্যমে খুব ভালো ট্রাফিক নিয়ে যাওয়া যায়, যেটা আমার এসইওতে অনেক বেশি হেল্প করে। ওকে, এরপর হচ্ছে আমরা একটু ফেসবুকের স্ট্র্যাটেজি সম্পর্কে একটু শিখে নিই, যে কিভাবে আসলে ফেসবুকে আমরা একটা ভালো স্ট্র্যাটেজি তৈরি করব। সর্বপ্রথম হচ্ছে গোল। সেটা গোল ছাড়া কিছু সম্ভব? আমার আগে কি একটা ভিশন থাকতে হবে না, আমি কি চাচ্ছি? ভিশন ছাড়া করতে পারবেন নাকি? এমন যে বিজনেসে নেমে গেলাম, 1 লাখ টাকা, কয়টা প্রোডাক্ট সেল হলো দরকার নেই, কিনে ফেলছি, এখন সেল করবো, এমন কি কিছু কারণ? ওই বিজনেস কখনো উঠাতে পারবেন? লাভের চেহারা দেখতে পারবেন? পারবেন না। গোল তো থাকা লাগবে, তাই না? যেমন আপনাদের, আমি যদি বলি, এটা জিজ্ঞেস করবো যে আপনাদের গোল কি? শিখতেছেন না ডিজিটাল মার্কেটিং 6 মান্থস, গোল কি? ভিশন কি? টাকা। কিভাবে বড় ডিজিটাল মার্কেটার হবো? সো এটা, হ্যাঁ, এটা ওয়ান কাইন্ড অফ গোল।
আপনার গোলটা কি, মেইন গোলটা ডিজিটাল মার্কেটার হওয়া। এইটার একটা পদক্ষেপ হচ্ছে কি আপনি কোর্সটা করতেছেন। সো এই যে একটা গোল, এটা কিন্তু থাকাটা প্রয়োজন। গোল ছাড়া কিন্তু কখনোই মার্কেটিং সম্ভব না বা আপনার কোনো অ্যাচিভমেন্ট সম্ভব না। সো আমরা ফার্স্টে হচ্ছে যে ডিসাইড করব আমরা কি চাই। অ্যাড যখন রান করব আমাদের আগে ফার্স্টে মাথায় রাখতে হবে যে আমরা কি চাচ্ছি, এইটা থেকে আউটকাম কি হবে, ভিশন আগে থেকে লাগবে। দেন হচ্ছে পিন পয়েন্ট ইওর টার্গেট অডিয়েন্স, অর্থাৎ আপনার এক্সাক্ট যে অডিয়েন্স এটাকে খুঁজে বের করা। আচ্ছা আমাকে বলেন তো, যদি আমি এভাবে একটু আপনাদেরকে এক্সপ্লেইন করি, অ্যাড দেখাতে গেলে তো খরচ হয়, তাই না? অ্যাড দেখাতে গেলে তো স্বাভাবিকভাবে খরচ হবে, এটা যে কোনো মার্কেটিং আপনি করেন খরচ হবে একটা। এখন আমি যদি কি দিয়ে বলবো, আচ্ছা ফুটবল দিয়ে বলি, সবাই কি ফুটবল পছন্দ করে? আচ্ছা না, ফুটবল বাদ দিয়ে, এটা তো অনেকেই পছন্দ করে হয়তো, বা হকির কথা বলি, হকি হকি কয়জন পছন্দ করে? অডিয়েন্সটা কি একটু কম না? আছে, নাই যে তা না, অডিয়েন্সটা একটু ছোট। সো আমি যদি যারা খেলাধুলা পছন্দ করে, ঠিক আছে, তাদেরকে টার্গেট করি, সেক্ষেত্রে কি আমার অডিয়েন্সের সাইজটা অনেক বড় না? কারণ যারা খেলাধুলা পছন্দ করে, খেলাধুলার মধ্যে কিন্তু সব আছে, সব করতেছে, ফুটবল, ক্রিকেট, হাডুডু, কাবাডি যা আছে সব, ব্যাডমিন্টন সব করতেছে। তো সবাই কি হকিতে ইন্টারেস্টেড হবে? হবে না। তো আমার মার্কেটিং কস্টটা বাড়তেছে না? এত মানুষের সামনে যাচ্ছে, এরা কিন্তু কেউই আমার কাছ থেকে কিছু নিবে না। কিন্তু আমি যদি এক্স্যাক্টলি যারা হকি পছন্দ করে তাদের সামনে যদি যাই, সেক্ষেত্রে কি আমার সেলের পসিবিলিটি, আমার কষ্ট যেমন একদিক দিয়ে মিনিমাইজ হচ্ছে, এবং যেই পরিমাণ আমি খরচ করতেছি ওইটার থেকে একটা ভালো রেভিনিউ বা ভালো একটা আমি ইনকাম জেনারেট করতে পারবো। সো এইটার জন্য আমার দরকারি কি, আমার এক্সাক্ট অডিয়েন্স কারা হচ্ছে আমার থেকে প্রোডাক্ট কিনতে পারে ওইটা আগে ডিটারমাইন করা। দেন হচ্ছে বাজেট, সবচেয়ে বড় জিনিস নাকি? বাজেটের কারণে অনেক কাজই হয় না। বাজেট ছাড়া কোনো কাজ করবেন? চৌধুরী সাহেব ব্ল্যাঙ্ক চেক লিখে দিলাম, খরচ করেন আপনার মতো, ক্লায়েন্ট দিবে এভাবে? এভাবে কিন্তু দিবে না, তাই না? বাজেট অবশ্যই থাকা লাগবে যে হ্যাঁ আমি এত বাজেটের মধ্যে এতটা অ্যাচিভ করতে চাচ্ছি, সো আমাদের একটা বাজেট লাগবে। দেন হচ্ছে এঙ্গেজিং কন্টেন্ট, প্ল্যান এন্ড এঙ্গেজিং কন্টেন্ট। আমি একটা টার্ম যদি আপনাদেরকে এইভাবে বুঝাই, আমরা ডিজিটাল মার্কেটার, আমাদের কাজটা কি? ক্লায়েন্টের বা যে সেল করতেছে, প্রোডাক্টের যে তৈরি করতেছে, তার থেকে যে কনজিউমার তার পর্যন্ত কি নিয়ে যাওয়া, প্রোডাক্টটা পৌঁছে দেওয়া বা অ্যাডটা দেওয়া। সো আমি যদি এক্সাম্পল স্বরূপ এভাবে বলি, আপনার বাসায় গেস্ট আসছে, গেস্ট আসলে জান না যে গেস্টকে যে বাসা থেকে ধরেন গার্ডিয়ান যে মা হচ্ছে যে কি দিল, বিস্কিট চা দিল, নিয়ে হচ্ছে মেহমানের সামনে এনে দিলাম, করতে হয় না? তো আমরা কি মিডিয়ার মাধ্যমে কাজ করতেছি। এখন আমরা কিন্তু ডিজিটাল মার্কেটার হিসেবে আমাদের কাজ কিন্তু এতটুকু যে সে রান্না করে দিয়েছে, আমি হচ্ছে গেস্ট পর্যন্ত এনে দিয়েছি। এখন খাওয়া না খাওয়া এটা কার উপর? গেস্টের উপর। এখন আমাকে বলেন, আমি একটা প্লেটে ধরেন বিস্কিট দিয়ে আমি উদাহরণ দিই, আমি এক প্লেট হচ্ছে যে বিস্কিট নিয়ে আসলাম, বিস্কিট সব ভাঙা গুঁড়া, কেউ খাবে? আপনার গেস্ট কি নিবে ওখান থেকে? চান্সেস খুব কম, নিবে না। এখন সেম জায়গায় যদি আমরা একটু ডিফারেন্ট করি জিনিসটা, আপনি প্লেটে করে বিস্কিট নিয়ে গেছেন, টেস্ট ভালো না, ধরলাম টেস্ট ভালো না, কিন্তু দেখতে খুব সুন্দর লাগতেছে, থাকে না কিছু ফুড দেখতে হচ্ছে যে দেখলেই মন ভরে যায়, খেতে মন চায়, তো দেখতে ভালো, সেই ক্ষেত্রে আপনার গেস্টে যদি খেতে নাও মন চায়, সে কিন্তু একটা বাইট হলেও নিবে টেস্ট করার জন্য, তাই না? সো ব্যাপারটা কিন্তু আসলে এরকমই তো, তাই না? সো আমাদের অ্যাডের ক্ষেত্রেও ব্যাপারটা একদম সেম। আপনি অ্যাড ঠিকই নিয়ে যাচ্ছেন, আপনি কি করতেছেন, ক্লায়েন্টের যে প্রোডাক্টটা এটা ঠিকই আপনার কনজিউমারের কাছে দেখাচ্ছেন, কিন্তু ভিতরের কন্টেন্ট ভালো না। কন্টেন্ট বলতে কি, ইমেজ, উপরের যে আর্টিকেল বা অ্যাড কপি, আমরা এগুলো জানবো সব, এগুলো হচ্ছে যদি ঠিক না থাকে কেউ কিন্তু প্রোডাক্ট কিনবে না, কিনবে? কেউই কিনবে না। সো আকর্ষণীয় ইমেজ বা আকর্ষণীয় কন্টেন্ট, বা শুধু কন্টেন্ট বললেই হবে, কারণ কন্টেন্টের মধ্যে আমাদের আর্টিকেল এবং হচ্ছে যে ইয়াটাও পড়ে, কি বলে জানি, ইমেজটাও পড়ে। আমাদের যেমন বাংলাদেশের সবচেয়ে ভালো চলে অফার অফার অফার, আগুন জ্বালায় হচ্ছে অফার দিয়ে দেয় নাকি, এগুলো বেশি আই ক্যাচিং হয়। এখন এগুলোতে হাসার কিছু নাই, আমরা হচ্ছে মার্কেটিং করব, যেটা চলতেছে ওইটাই তো দিতে হবে, তাই না? কিছু করার আছে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই সবই দিতে পারবো। আর কি আমি জাস্ট বলতেছি যেটাই দেন না কেন, কন্টেন্ট হতে পারে, তো আমরা তো জানি কন্টেন্ট কি কি হতে পারে, হতে পারে ইমেজ, আর্টিকেল, অডিও, ভিডিও, যে কোনো কিছু, বাট যেটাই হোক না কেন কন্টেন্ট, ওটাই কি হতে হবে, আই ক্যাচি হতে হবে। যেমন আমরা যখন ইউটিউবের ক্লাসে যাব, তখন এই কন্টেন্ট নিয়ে বা আই ক্যাচির যে ব্যাপারগুলো নিয়ে, এগুলো নিয়ে আরো ডিটেইল আলোচনা করব। আচ্ছা,
সো অবশ্যই আমাদের কন্টেন্টটা ভালো একটা কন্টেন্ট তৈরি করতে হবে। দেন হচ্ছে প্ল্যান ইকুয়ালি এঙ্গেজিং কন্টেন্ট। আচ্ছা, ইকুয়ালি এঙ্গেজিং কন্টেন্ট বলতে কি বোঝায়? কিভাবে বলবো? ধরেন আপনি প্লেয়ার, ঠিক আছে, প্লেয়ার হিসেবে আপনি খেলতেছেন, আপনি প্রথম সিজনে হচ্ছে আপনি ম্যান অফ দ্য ম্যাচ, ঠিক আছে, বা প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, এরকম ধরেন আপনি হলেন। পরের সিজনে কি হলো? পরের 3 সিজন 4 সিজনে আপনার কোনো খবর নেই, আপনার বেঞ্চে বসে আছে। আপনাকে কি মানুষজন মনে রাখবে? মানুষজন মনে রাখবে না স্বাভাবিকভাবেই। আপনি হচ্ছে ধরেন বাসায় চা বানাতে বলবো, একদিন খুব ভালো এক্সিলেন্ট চা বানাবি, ওটা খেয়ে প্রশংসা। এরপরের দিন হচ্ছে চিনির জায়গায় লবণ দিতেছেন, লাভ হবে? মনে রাখবে? রাখবে না। সো আমরা যখন প্ল্যান করব, আমরা কি শুধুমাত্র একটা বা দুইটার জন্য প্ল্যান করি যে আচ্ছা এই প্রথম 2টা হলেই হলো, এরপরে আর লাগবে না? ব্যাপারটা কেমন? সো অ্যাড এর ক্ষেত্রেও আমরা যখন অ্যাড রান করব, আমাদের ব্যাপারটা কি এমন যে প্রথম 2টা অ্যাড থেকে সেল হোক, পরেগুলো না হলেও সমস্যা নেই, এরকম কি ব্যাপারটা? এরকম যদি ব্যাপারটা না হয়, স্বাভাবিকভাবে আমাদেরকে সবসময় যে কাজটা করতে হবে, ভালো সমপরিমাণ অ্যাড রান করতে হবে। অর্থাৎ আমার যে আগের কন্টেন্টটা আছে ওইটা থেকে আমার যে নেক্সট কন্টেন্টটা হবে এটা হয় ইকুয়াল হবে, না হলে এটা থেকে কি হবে? বেটার হবে। এটাই তো নিয়ম, তাই না? আমরা ধরেন যখন রেজাল্ট পাই, আমরা কি দেখি যে আমার কোন কোন সাবজেক্টে উইক আছে, আমরা কি করি? আচ্ছা ওইটাতে এখন একটু বেশি ফোকাস দেওয়া লাগবে, তাই তো? এইভাবেই তো কাজগুলো করি। সো এইখান থেকে হচ্ছে আমাদের এই কাজটাই করতে হবে। আমরা যখন কোনো কন্টেন্ট দিয়ে অ্যাড রান করব বা কন্টেন্ট দিব, আমার প্রিভিয়াস যে কন্টেন্টটা ওইটা থেকে হয় ইকুয়াল বা এর থেকে বেটার আমাকে সব সময় প্ল্যানে রাখতে হবে। দেন হচ্ছে মনিটর ডেইলি। আপনাকে ডেইলি কি করতে হবে? মনিটরিং করতে হবে যে আসলে আপনার অ্যাডটা যে আপনি রান করছেন কি পরিমাণ চলতেছে, আর কি পরিমাণ অডিয়েন্স দেখতেছে, কত টাকা করে ফেসবুক আপনার কাছে চার্জ করতেছে, বা যে কোনো বিষয়। সো এটা আমাকে দেখতে হবে। আর লাস্টলি হচ্ছে এবি স্প্লিট টেস্ট। এবি স্প্লিট টেস্ট মূলত জিনিসটা কি? এবি স্প্লিট টেস্ট একটা সময় খুব বেশি জনপ্রিয় ছিল, এখনো চলে। এটা হচ্ছে বাংলাদেশে খুব বেশি একটা না, বাইরের কান্ট্রিতে টুকটাক চলে। এবি স্প্লিট টেস্ট মূলত জিনিসটা কি? এবি স্প্লিট টেস্ট হচ্ছে আপনার একটা অ্যাডেরই বা একটা ক্যাম্পেইনেরই 2টা ভার্সন। কথার কথা ধরেন আমি ধরে নিচ্ছি যে সাপোজ এই ওয়াচ, ঠিক আছে, এই ওয়াচটার আমি অ্যাড দিব। সো এক জায়গায় হচ্ছে আমি সাকিব আল হাসানকে রাখছি, আর এক জায়গায় হচ্ছে আমি মাশরাফি ওনাকে রাখছি, দুইজনকে। সো দুইজন কি করবে? এই ঘড়ির জন্য অ্যাড দিবে, তাই না? সো এন্ড অফ দ্য ডে আমার প্রোডাক্ট কয়টা বলেন তো? প্রোডাক্ট কিন্তু একটা, বাট অ্যাড আমার কয় ধরনের? 2 ধরনের। সো আমার এন্ড অফ দ্য ডে এই যে আমি 2 ক্যাটাগরির অ্যাড রান করতেছি সেম প্রোডাক্টের জন্য, আমার দেখার বিষয় হচ্ছে এন্ড অফ দ্য ডে কোন অ্যাডটা থেকে আমি কি সাকিবের যে অ্যাডটা করেছে ওইখান থেকে বেশি সেল পাচ্ছি, নাকি মাশরাফি যে অ্যাডটা করেছে ওইখান থেকে বেশি সেল পাচ্ছি। সো এই যে একটা প্রোডাক্টের 2টা ভার্সনে অ্যাড রান করা এবং ওইটা থেকে ডিটারমাইন করে যে কোনটা ভালো এবং কোনটার সাথে কন্টিনিউ করা, এই প্রসেসটাকেই বলা হচ্ছে এবি স্প্লিট টেস্ট। ক্লিয়ার? কোশ্চেন আছে এবি স্প্লিট টেস্টটা নিয়ে? কারণ আচ্ছা, যদি আমার বাজেটে বেশি খরচ হয়ে গেছে, হ্যাঁ অবশ্যই, বাট আপনি তো বুঝতে পারতেছেন আপনার অপরচুনিটিটা কোনটা, কোনটাতে আপনি আরো ভালো করতে পারবেন, আপনার স্কোপ। হ্যাঁ আমি তো আগে থেকে জানি। হ্যাঁ, তার দরকার নেই, আপনার স্পিড টেস্টের দরকার নেই। আপনি জানেন না, এগুলো তো হচ্ছে এক্সপ্লোরের বিষয়, যে আপনি দেখতে যাচ্ছেন কোনটার মাধ্যমে ভালো হয়, কোনটার মাধ্যমে। যেমন আমরা এটা মেইনলি হয় কি, যখন আমাদের বিজনেসটা একদম মাত্র শুরু করেছি, আমি জানি না কোন টাইপের মাধ্যমে মানুষজন বেশি পছন্দ করতেছে, ঠিক আছে, তো তখন হচ্ছে এই স্পিড টেস্টটা বেশি কাজে লাগে। একটা সময় ওই জন্যই তো বললাম যে একটা সময় খুব বেশি কাজে দিত, বাইরের কান্ট্রিতে এখনো চায় অনেকে, বাট খুব বেশি এখন আর ইউজ হয় না, কারণ ওই যে বাজেটের একটা ইস্যু থাকে, যে 2 ধরনের অ্যাড রান করে হচ্ছে যে আমাদের কাজ করতে হবে, অনেকেই পারে না। কারণ দেখা যায় যে আমি 3-4 দিন একটা অ্যাড রান করলাম, পরে রেজাল্ট পাচ্ছি না। হ্যাঁ, তারপর ওই টাকাটা পুরোটা ওয়েস্ট। এইটা হচ্ছে আমি একদিন দেখার পরে আমি আমার ইয়াটাকে চেঞ্জ করে নিলাম, বাস। এক্স্যাক্টলি এইখানে হচ্ছে এবি স্প্লিট টেস্টটা আমি যখন হচ্ছে যে আমার ক্যালিফোর্নিয়ার একটা ক্লায়েন্ট ছিল, ঠিক আছে, ও হচ্ছে এটা 2019-এর শেষের 20-এর দিকের ঘটনা, ঠিক করোনার আগের সময় ঘটনা। তো ও হচ্ছে স্প্লিট টেস্ট রান করতে চেয়েছিল, আমি হচ্ছে ওর স্প্লিট টেস্ট রান করে দিয়েছিলাম। ওইটা ছিল হচ্ছে প্রায় মনে হয় $400 একটা অ্যাড ছিল, ক্যাম্পেইন ছিল। সো ওর একটা প্রোডাক্টের 3টা অ্যাড আমি রান করেছি, একটা প্রোডাক্টের 3টা ভার্সনের অ্যাড রান হয়েছে। সো এখন বলতে পারেন যে উদ্দেশ্য কি, বাজেট আমার কত ছিল? 400 কিন্তু আমার বাজেট, 400-র মধ্যে কয়টা অ্যাড রান হচ্ছে? 3টা। আমার বাজেট কি কম বা বেশি হচ্ছে? 400-র মধ্যে কিন্তু হচ্ছে।
এন্ড অফ দ্য ডে অ্যানালাইসিস করে 5 দিন বা 7 দিন পর আমি দেখলাম যেটা থেকে আমার সেল বেশি হচ্ছে আমি শুধুমাত্র ওই অ্যাডটাই রাখছি, বাকি যেগুলোতে আমার কোনো লাভ আসে না আমি ওই অ্যাড অফ করে দিয়েছি। সো এটা হচ্ছে আমি জাস্ট এক্সাম্পল স্বরূপ আপনাদের বোঝালাম যে এই স্প্লিট টেস্টটা কেন দরকার পড়ে, কখন দরকার পড়ে। আচ্ছা স্যার, এটা এইভাবে পরামর্শ না কি এটা আমি আলাদা আলাদা রান করলাম কি হ্যাঁ, ছাড়াও আপনিও করতে পারেন। ধরেন হ্যাঁ আপনি তিনটে আলাদা আলাদা করলেন, ওইটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। আর কি একই সাথে যখন করা হয় ওইটাকে আমি স্প্লিট টেস্ট বলি, এবি স্প্লিট টেস্ট। আচ্ছা, দেন হচ্ছে আমাদেরকে যে কাজটা করতে হবে, একটা স্মার্ট গোল তৈরি করতে হবে আমাদের ক্যাম্পেইনের জন্য। সো স্মার্ট গোল মানে কি, এখানে একটা ডেফিনেশন আছে। সো আমরা একটু চলে আসি। এস ফর কি, স্পেসিফিক। আপনাকে আসলে স্পেসিফিক হতে হবে যে আপনি আসলে কি চাচ্ছেন, আপনার গোলটা কি। এখন আপনি যদি বলেন যে আপনি নিজেই জানেন আপনি কি চাচ্ছেন তাহলে হবে? এখন সো এই জায়গায় আপনাকে অবশ্যই আগে ডিটারমাইন হতে হবে যে আসলে স্পেসিফিক্যালি আপনার কি এক্সপেক্ট করতেছেন, তাহলে হচ্ছে একটা ভালো জিনিস আপনি মেজার করতে পারবেন। আচ্ছা, এটার সাথে মেজারেবল, পরের যে সেকেন্ড স্টেপটা এম, মেজারেবল। মানে অবশ্যই আপনাকে এমন একটা অ্যাড রান করতে হবে বা ক্যাম্পেইন রান করতে হবে যেটা অবশ্যই আপনি মেজার করতে পারবেন। আপনি যদি মাপকাঠি না করতে পারেন, যদি বেরি না করতে পারেন, মেজারই না করতে পারেন, বুঝতে পারবেন ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। তো অবশ্যই আপনাকে ওই একটা মানদণ্ডে রাখতে হবে যেন আপনি বুঝতে পারেন যে এটা কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। দেন হচ্ছে অ্যাটেইনেবল। অ্যাটেইনেবল কি? অ্যাটেইনেবল মানে হচ্ছে আপনি যে এই যে গোলটা চাচ্ছেন, আপনি যে জিনিসটা অ্যাচিভ করতে চাচ্ছেন, এইটা সম্পূর্ণ করার জন্য, ভালো মতো সম্পূর্ণ করার জন্য আপনার স্পেসিফিক ভাবে ওই ইয়াটা আছে কিনা, স্কিলটা আছে কিনা। লাইক যেমন আপনি বললেন একটু আগে, আপনার গোল কি? একজন ভালো দক্ষ ডিজিটাল মার্কেটার হওয়া। সো আপনি জানেন কি একজন ভালো ডিজিটাল মার্কেটার হতে হলে আপনার যে স্কিল দরকার আপনার নাই, আছে? ছিল না। সো ওইটার জন্য আপনি কি করেছেন? আচ্ছা, তাহলে আমাকে আগে একটা কোর্স করতে হবে বা আমাকে স্কিলটা গেইন করতে হবে। সো অ্যাটেইনেবল মানে হচ্ছে এটাই যে যদি আমাকে দেখতে হবে স্কিলটা আছে কিনা, স্কিল যদি না থাকে আমাকে স্কিলটা কি করতে হবে? গ্যাদার করে নিতে হবে। দেন হচ্ছে লাস্টলি রিয়েলিস্টিক। অবশ্যই আমাকে একটা রিয়েলিস্টিক চিন্তা ভাবনা করতে হবে যেটা পসিবল। এখন আমি জানি ধরেন কি বলবো, ওই যে ধরেন ঝালমুড়ি ফুচকা বেচে না বাইরের লোক, সে যদি ধরেন এখন দিন শেষে বলে যে আমি আজকে 2 লাখ টাকা সেল করব, হবে? এটা কি আর কি সম্ভব? এটা কিন্তু সেও জানে যে সম্ভব না। সম্ভব কোনটা? তার যে পরিমাণ সেল হয়, রেগুলার যে পরিমাণ সেল হয়, সে এখান থেকে একটু বেশি এক্সপেক্ট করতে পারে যে আমি 400 বা 500 টাকা এক্সট্রা যা করি তার থেকে একটু বেশি করব। সো এই যে এটাকে কি বলা হয়? একটা রিয়েলিস্টিক মার্কেটে অ্যানালিসিস করে যেটা আদৌ সম্ভব, অসম্ভব কিছু না, রিয়েলিস্টিক একটা গোল আপনাকে সেট করতে হবে। আর লাস্টলি হচ্ছে টাইমলি, একটা টাইম ফ্রেমের মধ্যে আপনাকে কাজটা করতে হবে। যেমন আমি অ্যাড রান করতেছি বা আমি একটা ক্যাম্পেইন রান করতেছি কতদিনের জন্য? এই নির্দিষ্ট একটা সময়ের জন্য, 1 মাস বা 2 মাস। ঘুম আসতেছে আপনার? না না, পিছে আসতে না। আচ্ছা, না বোর লাগতেছে আপনাদের ব্যাপারগুলো? ঠান্ডা লাগতেছে? আমার গরম লাগতেছে। আচ্ছা, অফ করে দিতে পারি? অফ করে দিব না কমাই দিব? আচ্ছা, ফোন থেকে কি করলেন? আছে? আচ্ছা, আমি আচ্ছা আমি ঠিক আছে। আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে টাইমলি, অবশ্যই একটা টাইম ফ্রেম রাখতে হবে। কেন? যে আমাকে এটা ডিটারমাইন করতে হবে যে আমি আসলে যে পদক্ষেপটা নিলাম বা যে গোলটা আমি অ্যাচিভ করতে চাচ্ছি এটা আসলে সম্পূর্ণ হলো কিনা। যেমন আমি যদি এরকম করি যে একটা আমি অ্যাড রান করতে চাচ্ছি, এই মাসে আমার বাজেট হচ্ছে এত, এখন আমার এই মাসে টার্গেট হচ্ছে ধরেন আমি 1 লাখ টাকা সেল করব, এক্সাম্পল স্বরূপ আমি এই মাসে 1 লাখ টাকা সেল করব। তো আমি যদি 30 দিনের পরে আরো 2 দিন বা 3 দিন অ্যাড করি, এটা কি হচ্ছে আমার অ্যাচিভ হচ্ছে? হচ্ছে না কিন্তু। সো লাভ হলো না লস হলো, এটা আমাকে পুরোপুরি ডিটারমাইন করার জন্য কি করতে হবে? একটা টাইম ফ্রেম রাখতে হবে যে হলে লাভ হয়েছে এই সময়ের মধ্যে, লস হলে এই সময়ের মধ্যে হয়েছে, এর বেশি আমি একটা মিনিটও দিব না। সো এটা একটা আপনি সময়টা নির্ধারণ করে নিতে হবে, ডেডলাইন তৈরি করতে হবে। আচ্ছা,
দেন হচ্ছে আমরা একটু এঙ্গেজিং কন্টেন্ট নিয়ে আলোচনা করি যে আসলে এঙ্গেজিং কন্টেন্টের মধ্যে কি কি থাকে। ফার্স্টলি হচ্ছে টেক্সট সাইজ। সো টেক্সট সাইজ বলতে কি, আমি যদি একটু আবার ইয়াতে চলে আসি, আচ্ছা অ্যাড এর উপরে এই যে টেক্সট থাকে না, দেখতে পাচ্ছেন, এটাকে কি বলা হয় জানি আমরা? এই লেখাগুলোকে এখানে কি বলা হয়? কি? ক্যাপশন আর পোস্ট। হ্যাঁ বলেন, সমস্যা নেই। পোস্ট ক্যাপশন, ঠিক আছে। আচ্ছা ফেসবুকের ভাষায় আর কি অ্যাডের ভাষায় এটাকে বলা হয় হচ্ছে অ্যাড কপি। অ্যাড কপি, যে লেখাটা থাকে এটাকে বলা হচ্ছে অ্যাড কপি। সো এই অ্যাড কপি অবশ্যই আপনাকে একটা ভালো অ্যাড কপি তৈরি করতে হবে। তো মাঝে মাঝে দেখেন না সি মোড কথা থাকে অ্যাড কপির মধ্যে, যে সি মোড ক্লিক করে দেন বাকিটা দেখা যায়। সো এই জিনিসটা সি মোডটা যদি আপনি না চান, আপনাকে যেই কাজটা করতে হবে, 80 ক্যারেক্টারের মধ্যে একটা অ্যাড কপি লিখতে হবে। 80 ক্যারেক্টারের মধ্যে যদি আপনি অ্যাড কপি লেখেন তাহলে সি মোড কথাটা আসবে না। এখন আপনাদের অনেকেই মনে প্রশ্ন আসতে পারে, তার মানে কি এটা খারাপ? 80 ক্যারেক্টার পার হয়ে যাওয়াটা কি খারাপ? খারাপ না। আপনার যদি ফুলফিল না হয়, আপনি জানতেছেন যে আপনার কাছে মনে হচ্ছে যে আপনি যদি 80 ক্যারেক্টারের মধ্যে লেখেন আপনার সেল আসবে না, আপনার আরেকটু ইলাবোরেটলি বলতে হবে, বুঝাইতে হবে। যেমন অনেক অ্যাড কপি দেখবেন অনেক লম্বা লিস্ট দিয়ে থাকে, তাই না? তো আপনার কাছে যদি মনে হয় যে না আমার ওই লম্বা লিস্ট মানুষজন সি মোড দিয়ে পড়বে, সেক্ষেত্রে অবশ্যই আপনি ওইটাতেই যাবেন। আমার জন্য যে জিনিস কাজ করেছে ওইটা আপনার জন্য যে 100% করবে তা কিন্তু না, স্বাভাবিক। এখন তো ভাই স্যার আমার যে কন্টেন্টের মেইন লাইন যেগুলো দেখে হ্যাঁ আমার অডিয়েন্সটা অ্যাট্রাক্ট হবে, ওইটুকু আমি উপরে দিকে দিলাম, পরে আমার লিংকিং আর যে এক্স্যাক্টলি ওইটাই তো মূল উদ্দেশ্য। আপনি প্রথম লাইনগুলো পড়েই তো মানুষজন সিমোরে দিবে কি দিবে না এটাই ডিসাইড করবে, তাই না? তো অবশ্যই আমাদের যে প্রথম এখানে মেইন কনসার্ন হচ্ছে এটাই যে টেক্সট সাইজ প্রথম যে 80 ক্যারেক্টারটা হবে, আমরা যদি টেক্সটটা 80 ক্যারেক্টারের মধ্যে রাখি, প্রথমত হচ্ছে সিমোর কথাটা আসবে না। আর যদি আমরা 80 ক্যারেক্টার পার করে ফেলি, সেই ক্ষেত্রে আমাদেরকে জাস্ট আমাদের প্রথম লাইনগুলো বা প্রথম সেন্টেন্সগুলো এগুলোতে একটু জোর দিতে হবে যেন সে পরের লেখাগুলো পড়ে। স্যার এখানে কি আমার মানে যখন সিমোন আসবে তখন কি আমার এই 80 ক্যারেক্টার শো করার পরে সিমোন আসবে? হ্যাঁ 80 ক্যারেক্টারের পরে হচ্ছে সিমোর আসবে আপনার, মানে 80 ক্যারেক্টার শো করবে। এরপরে হচ্ছে আপনার সিমোর কথা আসবে। এমন হবে যে আমার 80 ক্যারেক্টারের বেশি লেখার কারণে DD9 দেখার পরটা সিমোরে চলে যাবে। ইভেন 80 ক্যারেক্টার আপনি যদি 120 ক্যারেক্টারও লেখেন, আপনার 80 ক্যারেক্টার বাকিগুলো হচ্ছে সিমোরের আন্ডারে আসবে। বাকিগুলো 80 ক্যারেক্টারের পরের গুলো আর কি যতটুকু আছে ওগুলো সিমোরে আসবে। আচ্ছা দেন হচ্ছে একদম নরমাল ন্যাচারাল রাখবেন, খুব বেশি এখানে দরকার নেই। অনেক সময় হচ্ছে আছে না আকর্ষণীয় করতে গিয়ে হচ্ছে যে সব একদম কিছুই হয়ে যায়, তো এরকম দরকার নেই। নরমাল জেনুইন যেটা আছে এটাই রাখবেন, খুব বেশি কিছু করার দরকার নেই। দেন হচ্ছে বি ভিজুয়াল। আমরা কিন্তু চোখে দেখে যেটা দেখি এটাই কিন্তু বেশি পছন্দ করি, প্রেফার কিন্তু এটাই বেশি করি, তাই না? আপনি শুনছেন যে হচ্ছে যে কি বলে বান্দরবন, ঠিক আছে, বান্দরবন দেখতে খুব সুন্দর, শুনছেন, আপনি কি এটা ফিল করতে পারতেছেন? শুনে ভালো লাগতেছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত না আপনি সামনে থেকে গিয়ে দেখবেন নিজের চোখে, ততক্ষণ পর্যন্ত কি বুঝতে পারবেন জিনিসটা? সো আমরা কি চোখে বিশ্বাসী না, ভিজুয়াল যেটা দেখতে পারি বা যেটা টেস্ট করতে পারি ওইটাই কিন্তু আমরা বেশি মানি। সো অবশ্যই আমাদের অ্যাড গুলো ভিজুয়াল হতে হবে, অর্থাৎ এঙ্গেজিং ইমেজ অথবা ভিডিও এখানে থাকবে। দেন হচ্ছে বি ইমোশনাল। আমরা কি আবেগী জাতি না? হ্যাঁ আমরা আবেগী জাতি না? অনেক আবেগের কারণে ভুলটাও আর কি করে ফেলি নাকি? একটা সেকেন্ড। আচ্ছা যেটা বলতেছি না, কিছু চাইনিজ কোরিয়ান পোস্ট আসে না ভিডিও, দুঃখের কষ্টের রিয়েলিটি, এগুলোতে দেখবেন কি মিলিয়ন মিলিয়ন ভিউজ থাকে। আচ্ছা সো ইমোশনাল টাইপের কিছু, তার মানে এই না যে হচ্ছে যে আপনার অ্যাডের মধ্যে মানুষকে কান্না করাতে হবে, এমন না ব্যাপারটা। আমরা আসলে এরকমই, আমরা জাতিতে এমন আবেগী জাতি, আমরা হচ্ছে বিবেকের কারণে বা এই যে আবেগের কারণে ভুলটাকেও সঠিক বলি, ঠিক আছে? আমাদের কিন্তু কিছু জায়গায় একটু স্ট্রিক্ট হওয়া দরকার, যে যেটা রং সেটা রং, এটা কিন্তু আমরা করি না। যেমন হচ্ছে আমি কারোর সাথে দ্বিমত প্রকাশ করতেছি না বা কোনো কারোর সাথে কি বলে মারামারির কোনো বিষয় না, ব্যাপারটা হচ্ছে মাঝখান দিয়ে ওই যে মনে আছে লকডাউনের মধ্যে রিক্সা নিয়ে একটা ঘটনা ঘটেছিল,
ওই যে স্বপ্নের ব্র্যান্ড অ্যাম্বাসিডর না কি জানি বানিয়েছিলেন এক রিকশাওয়ালাকে। সো লকডাউন মানে কি? মানে কি সব বন্ধ, তাই না? লকডাউন মানে তো সব বন্ধ। সো হ্যাঁ, আমরা চিন্তা করতেছি কোনটা, যে মানুষ খাইতে পারতেছে না, মরে যাচ্ছে, তো কি করবে না পেরে, ঠিক আছে? সো আউটকাম গুলো কিন্তু আমরা করি না। যেটা ইল্লিগাল ওটা কিন্তু ইল্লিগাল। যে চুরি করে সে কিন্তু পেটে দেয় চুরি করে। আপনি একটা চোরকে ধরে পিটান, সে কি বলবে? কান্নাকাটি করে যে আমি তো খাইতে পারি না, কাজ করতে পারি না, আমি এই জন্য করছি। তারপরে কি সে কি লিগ্যাল কাজ করতেছে? লিগ্যাল না। যেটা ইল্লিগাল সেটা ইল্লিগালি। আবেগী হওয়া যাবে এই জায়গায়? আবেগী হওয়া যাবে না। আমরা কি করি? আবেগী হয়ে যাবে, ঠিক আছে? কেন মারলো, কেন কি করলো, কেন ভাঙলো, ইল্লিগাল কাজটা এটা আমরা কেউ দেখবো। সো আমি তার মানে এটা বলতেছি না যে আমি হার্টলেস, আমরা দয়াবান হবো না, অবশ্যই হবে, বাট যেটা ইল্লিগাল সেটা ইল্লিগাল। যত কিছু হোক ওটা ইল্লিগাল, আমাকে ওইটা মাথায় রাখতে হবে। সো মেইন কনসেপ্ট ওইটা না, আমরা ইল্লিগালে চলে যাচ্ছি। মেইন কথা হচ্ছে ইমোশনাল। ইমোশনাল বলতে কি বুঝাচ্ছি? একটা পারফেক্ট যদি আমি বলি, গ্রামীণ ফোনের অ্যাড দেখেন না? গ্রামীণ ফোনের অ্যাডে কি থাকে, কি পাবে? প্রত্যেকটা অ্যাড হচ্ছে কানেক্ট করা যায়, তাই না? ওই যে ঈদে বাড়িতে যাওয়া, যেন হচ্ছে ফ্রেন্ডদের সাথে, এয়ারটেল কি করে? ফ্রেন্ডদের সাথে আড্ডা। সো এগুলো কি কানেক্ট করতেছে না? এগুলো তো ইমোশন। ইমোশন মানে কি? যে অ্যাড দেখে ভেবে করে কাঁদবে, এগুলো তো ইমোশন, তাই না? কানেক্ট করতে পারা। সো এই জিনিসগুলো হচ্ছে আমি অ্যাডের কথা বলতেছি, যে ইমোশনাল বলতে এই জিনিসগুলোর কথা বলতেছি, যে অবশ্যই আপনার অ্যাডটা ইমোশনাল হতে হবে, যেন মানুষজন আপনার অ্যাডটা দেখে কানেক্ট করতে পারে, যে হ্যাঁ এটা আমার সাথে যায়, এটা আমার দরকার। ওকে, দেন হচ্ছে কোয়েশ্চেন, আস্ক কোয়েশ্চেন। আচ্ছা, এটা কিন্তু আবার মনে করেন না আমি অ্যাডের মধ্যেই বলতেছি, আমি কি বলছি দেখে নেন। এনগেজিং কন্টেন্ট তৈরি করার রহস্য, বা হচ্ছে যে এনগেজিং কন্টেন্ট তৈরি করতে গেলে কি কি দরকার পড়ে। সো অবশ্যই আস্ক কোয়েশ্চেন। দেখবেন বিভিন্ন জায়গায়, বা আপনারা যদি ইউটিউব ভিডিও দেখেন, বলে না যে আপনার মতামতটা জানান, আপনি কি জানতে চাচ্ছেন এটা একটু নিচে বলেন। সো এটা কি একটা ওয়ান কাইন্ড অফ এনগেজমেন্ট না? এটাতে কিন্তু মানুষ এনগেজ হয়। আপনি কিন্তু তার কথা শুনে কি করবেন? একটা মেসেজ টাইপ করবেন বা একটা কমেন্ট কিন্তু দিয়ে থাকবেন। সো এইটাই অবশ্যই হচ্ছে, আপনি যখন কন্টেন্ট তৈরি করবেন কিছু কোয়েশ্চেন থ্রো করবেন, যে আচ্ছা এটার উত্তর দাও, এটা কি হতে পারে বলো। এটা হচ্ছে আপনার এনগেজমেন্টটা বাড়াবে, পেজের এনগেজমেন্ট। অনেকে বলে না যে পেজের এনগেজমেন্ট নাই, পেজের এনগেজমেন্ট বাড়াতে হবে। সো এই থিওরিগুলো ফলো আপ করতে হবে। দেন হচ্ছে পোস্ট কোটস। কোটস চিনি তো? কোট চিনি না আমরা? কোট। সো আমরা হচ্ছে বিভিন্ন ধরনের কোটও পাবলিশ করতে পারি, বা বিভিন্ন উক্তি, ঠিক আছে, বা বিভিন্ন মানুষের কথা যেগুলো বলেছে, শুধু যে কোটই হতে হবে তাও না, বিভিন্ন লাইন, বিভিন্ন প্যারা যেগুলো হচ্ছে ইন্সপায়ারিং, বা হচ্ছে যে হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো অবশ্যই আপনি রাখতে পারেন আপনার এনগেজমেন্টটা বাড়ানোর জন্য, মোটিভেটেড রাখার জন্য। ওকে, দেন হচ্ছে আমরা অবশ্যই সিটিএ, একটু আগে যেমনটা বললাম, সিটিএ মানে কি? কোত্থেকে আইলো নাকি? না, সিটিএ কল টু অ্যাকশন। সো কল টু অ্যাকশন মানে অবশ্যই আপনি যখন কোনো কন্টেন্ট পোস্ট করবেন, ওইটা থেকে পরের ধাপটাও যেন আপনি ওখানেই দেন। আপনি তাকে প্রোডাক্ট কিনতে বলতেছেন, কিনতে বলার পরে কি অ্যাড দেখলাম, অ্যাডটা কোথা থেকে কিনবে, এখানে ক্লিক করো, তাহলে অ্যাডটা দেখতে পারবা বা আরো জানতে পারবা। সো এই যে আপনি তাকে যে একটার পর একটা ফেজ ধরায় দিচ্ছে, এটাকেই বলা হচ্ছে কল টু অ্যাকশন। দেন হচ্ছে ডিটারমাইন দ্য আইডিয়াল টাইমিং। আইডিয়াল টাইমিং বলতে কি বোঝায়? ফেসবুকে অ্যাক্টিভ থাকি কখন আমরা সবচেয়ে বেশি, বা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকি কখন? এখন তো যদিও বর্তমান যে সিচুয়েশন সব সময়, বাট ইউজুয়ালি যদি বলেন সবচেয়ে বেশি অ্যাক্টিভ কখন থাকা হয়? রাতে, সন্ধ্যার পরে। সো এরকম কিছু টাইমিং আছে যেই সময় পোস্ট করলে বেশি এঙ্গেজ পাওয়া যায়। সো এইটা ধরা বাঁধা কোনো রুলস নাই। তারপরে ওই যে ক্রিয়েটিভ ডিজিটাল মার্কেটিং হাবে আছেন না আপনারা? হ্যাঁ, আসেন। আচ্ছা, ভাইয়ারা আপনারা যাদের পেমেন্ট বাকি আছে এখনো, তারা একটু ক্লাসের পরে অ্যাকাউন্টের সাথে দেখা করবেন, কেমন হয়, ঠিক আছে? আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে সিডিএমএইচ গ্রুপটাতে আছেন না সবাই? ওইখানে হচ্ছে পোস্ট দেখেন, ফলো করেন? শিওর? বেশিরভাগই দেখা। ওখানে কিন্তু ভালো ইম্পর্টেন্ট আর কি যে টপিকগুলো, যেমন আমরা লিংক স্প্যাম আপডেট। লিংক স্প্যাম আপডেট মূলত জিনিসটা কি, এটা নিয়ে কিন্তু খুব সুন্দরভাবে নাইম স্যার কিন্তু ইলাবরেটলি বাংলায় একটা কন্টেন্ট দিয়েছে, যেন আপনারা বুঝতে পারেন আসলে এখানে জিনিসটা কি। তো এখান থেকে কিন্তু আমরা ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করি। তো এখানে হচ্ছে আমি একটা পোস্ট দিয়েছিলাম অনেক আগে, দেখতে পারবেন যে সময় কোন টাইমিং এ হচ্ছে আসলে
পোস্ট করলে ভালো রেজাল্ট পাওয়া যায়, ঠিক আছে? তো ওইটা দেখতে পারেন। বাট তারপর আমি যেটা বলবো ওইটা হচ্ছে একটা আইডিয়াল টাইমিং ধরা, যে ইউজুয়ালি মানুষজন এই সময় করলে একটা ভালো রেজাল্ট দেখতে পায়। কিন্তু তার মানে এই না যে এইটা আপনার জন্যই অ্যাপ্লিকেবল, আপনার ক্ষেত্রেও যে সেম হবে এমন না। হতেই পারে আপনার অডিয়েন্স হচ্ছে যে কি বলে জানি একটা ওয়ার্ড আছে না, নিশাচর, রাত জাগে, সে হচ্ছে 2টার দিকে আপনি পোস্ট দিলে আপনার অডিয়েন্স 2টার অডিয়েন্স। সেক্ষেত্রে আপনি যদি সকাল 5টায় পোস্ট করেন লাভ হবে? এঙ্গেজ পাবেন? এঙ্গেজ কিন্তু পাবেন না। সো আপনার আইডিয়াল টাইমিং আপনাকে খুঁজে বের করতে হবে, যেটা হচ্ছে পোস্টের মাধ্যমে গ্র্যাজুয়ালি আপনি আস্তে আস্তে 2টা পোস্ট করেই খুব ইজিলি বুঝতে পারবেন। দেন হচ্ছে ডোন্ট পোস্ট টু ফ্রিকোয়েন্টলি, খুব বেশি পোস্ট করবেন না একসাথে। মানে কি, আপনি আমরা তো সবকিছুই, আমরা যখন সোশ্যাল মিডিয়া আসবো বা যে কোনো জায়গায় আমাদের তো প্ল্যানিং করে করে আগাতে হবে, তাই না? ব্যাপারটা কি এমন, আচ্ছা আমরা তো অ্যাফিলিয়েট যারা করবো বা করতেছি জানি অ্যাফিলিয়েটে কি করতে হয়, প্রতি মাসে কন্টেন্ট দিতে হবে না? নাকি ওই যে 6টা কন্টেন্ট দিয়ে ওয়েবসাইট পাবলিশ করছেন আর করা লাগবে না? দিতে হবে, তাই না? সেম ভাবেও কি আপনি ফেসবুক পেজে আপনাকে পোস্ট করতে হবে প্রতিনিয়ত। এখন ব্যাপারটা কি এমন যে প্রথম 10 দিন হচ্ছে আপনি 15টা করলেন, এরপরে আর আপনার কোনো খোঁজ খবর নেই, এমনটা কিন্তু হওয়া যাবে না। খুব বেশি আর কি একদিনেই আপনি 15টা করছেন, পরের 2 দিন কোনো খোঁজ খবর নেই, এরকমটা যাতে না হয়। আপনার যদি হাতে কন্টেন্ট বেশি থাকে ব্যালেন্স রাখতে হবে। ফেসবুকে শিডিউল করার সিস্টেম আছে, আপনার কাছে যদি একদিন মনে হয় যে আপনার কাছে ভালো খুব কন্টেন্ট এসে পড়েছে, এটা পোস্ট করা দরকার, শিডিউল করে দেন, সমস্যা নেই। কিন্তু একটা ব্যালেন্সে আপনাকে রাখতে হবে যে হ্যাঁ এইটাই হচ্ছে যে আমি এই দিন এই কয়টা এইটাই করব, এর বেশি আসবে না। বোনাস আসতে পারে 2-1টা, বাট এটার কম যেন না হয়, একটা ডেইলি লিমিট আমার থাকতে হবে। দেন হচ্ছে পিন ইম্পর্টেন্ট পোস্ট, এখন হচ্ছে অ্যানাউন্সমেন্ট নামে থাকে, দেখেছেন বিভিন্ন পেজে অ্যানাউন্সমেন্ট নামে থাকে, বা পিন করে রাখলে কি হবে, আপনার যে ইম্পর্টেন্ট পোস্টটা থাকবে এটা হচ্ছে ফেসবুকে যখন আপনার পেজে যাবে তখন গিয়ে ফার্স্টে ওই ইয়াটা দেখতে পারবে, সেই পোস্টটা দেখতে পারবে। সো আমরা ইম্পর্টেন্ট পোস্টগুলো ওইখানে রাখতে পারি। ধরেন কোভিড রিলেটেড কোনো ইস্যু হয়েছে, সেক্ষেত্রে নিউ নোটিস, এটা আপনারা কি করবেন, পিন করে রাখবেন। আপনি হচ্ছে নতুন করে 50% ছাড় দিচ্ছেন, এটাও কি ইম্পর্টেন্ট জিনিস না, পিন করে রাখবেন। সো ইম্পর্টেন্ট স্টাফগুলো আপনারা পিন করে রাখতে পারেন। দেন হচ্ছে রেসপন্ড টু কমেন্ট, কমেন্ট যে করবে আপনার পেজে অবশ্যই আপনি এটার রেসপন্স করবেন। এটা কি হয়, একটা এনগেজমেন্ট বাড়ে, এনগেজমেন্ট ক্রিয়েট করে। আচ্ছা ব্যাপারটা যদি এইভাবে বলি, জেসন মামাকে চিনো তো? অ্যাকুয়াম্যান দেখছেন? আচ্ছা আরো সহজ আর কি, আরো ইয়াতে নিয়ে আসি, সবাই চিনে সালমান খানকে, তো সবাই চিনেন, চিনি না কেউ আছে? সবাই চিনি, তাই না? তো এখন সালমান খানের কোন একটা আপনি কমেন্ট করছেন, সে যদি রিপ্লাই দেয় কি মনে হবে? ওইখানে হচ্ছে যে অনেকে হার্ট ফেল করে এই রিপ্লাই দিতে চাই, ফিট হয়ে গেছে, হতেই পারে, তাই না? স্বাভাবিক, হতেই পারে। সো এগুলো কি করে, এনগেজমেন্ট বাড়ায়। হ্যাঁ, কমেন্ট যখন আপনি করবেন, রেসপন্স যখন করবেন, সে বুঝবে যে না আমাকে সে ভ্যালু দিচ্ছে, আমার সে কি করতেছে, প্রায়োরিটি দিচ্ছে, আমাকে সে রেসপন্স করতেছে। যত বড় কোম্পানি হোক না কেন, কম বেশি দেখবেন, হ্যাঁ সবগুলো পসিবল হয় না। আপনার অডিয়েন্স যখন খুব বড় হবে, মনে করেন 2 লাখ 4 লাখ মেম্বার, সব কমেন্ট আপনি চাইলেও পারবেন না। কিন্তু কিছু কিছু কমেন্ট যখন আপনি রেসপন্স করবেন, সেই ক্ষেত্রে কি হবে, চেষ্টা করবেন সবগুলোই করার, আর যদি না পারেন ম্যাক্সিমাম করার চেষ্টা করবেন, যাতে অন্য কেউ দেখে বুঝে যে না আপনি ভ্যালু দেন। হয়তোবা মানুষজন বেশি, তাই আপনি কি করতে পারতেছেন না, রেসপন্স পাচ্ছেন না। বাট যদি এমন হয় ব্যাপারটা, আপনার পেজে লাইক হচ্ছে 100, 2টা কমেন্ট, 2টার মধ্যে আপনার কোনো রেসপন্স নেই, তাহলে ব্যাপারটা কি হবে, যে আপনি জাস্ট ক্রিয়েট করার জন্য করেছেন, আপনার কি এনগেজমেন্ট নেই কোনো। সো অবশ্যই কমেন্টে রিপ্লাই দিবেন। ওগুলো তো এটা হচ্ছে অনেকে করে আর কি, মার্কেটিং যাতে কেউ ইয়াটা না ধরে ফেলে, ঠিক আছে, এটার জন্য থাকে এই জিনিসগুলো। ওই টাইপের দেওয়ার দরকার নেই, ঠিক আছে। ইনবক্স দিলে হচ্ছে যে আসলে সেই ব্যাপারগুলো হচ্ছে যে বুঝাই যাচ্ছে। আপনি যদি আপনার যদি ইয়া থাকে, কি বলে এটাকে, সততা থাকে, আপনি কি সবার সামনেই বলতে পারবেন, তাই না? হ্যাঁ কিছু জিনিস আছে, কিছু জিনিস হচ্ছে যে বলা যায় না, এটা আমিও মানি, আমি অস্বীকার করতেছি না। কিছু জিনিস আছে যেগুলো ডিরেক্টলি বলা যাবে না, কারণ এটা আপনার বিজনেসের লস হবে। এটাতে যদি আপনার কাস্টমার আপনাকে ক্রিঞ্জি বা অন্য কিছু মনে করে, কিছু করার নেই, করতে হবে। তারা কিন্তু চেক করবে, ঠিক আছে, কিন্তু তা বলে সব না যে প্রাইস জিজ্ঞেস করলে ইনবক্স, পিজার প্রাইস কত, ইনবক্স, ঠিক আছে। তো
সো এরকম যাতে না হয়, পিজার প্রাইস তো আপনি দিতেই পারেন, এই পিজার প্রাইস এত। সো এগুলো হচ্ছে যে জিনিসগুলো ব্যাপার। আর লাস্টে এই যে দেখেন, ফলো ইওর কি কম্পিটিটর স্ট্র্যাটেজি, আপনার কম্পিটিটর কিভাবে ভালো করতেছে এটা আপনাকে ফলো করতে হবে, তারা কোন দিকে গুরুত্ব দিচ্ছে, তাদের সেলটা কেন ভালো, এটাকে আপনাকে খুঁজে বের করতে হবে এবং ওই স্ট্র্যাটেজি মেনটেন করে আপনাকে কি করতে হবে, আগাতে হবে। আচ্ছা, লাস্টলি হচ্ছে আমি কিছু ফেসবুকে গেলে কিছু কল টু অ্যাকশন বাটন পাবেন, এখন আরো কিছু বাটন অ্যাড হয়েছে, আমরা যখন এগুলো প্র্যাকটিক্যালি যখন তৈরি করব তখন দেখবো, সমস্যা নেই। আর লাস্টলি হচ্ছে আমি এখন একটু ফেসবুকের ফানেলটা নিয়ে কথা বলি। ফেসবুকের ফানেলটা আসলে কিভাবে কাজ করে। ফেসবুকে 3টা সেকশনে কাজ হয়, ফানেলিং হয় 3টা সেকশনে। ফার্স্ট হচ্ছে অ্যাওয়ারনেস, এটা আমরা যখন অ্যাড রান করব আমাদেরও এরকম 3টা ফানেলের 3টা স্টেজে কাজ থাকবে। অ্যাওয়ারনেসটা কি মানে হচ্ছে আপনি একটা নতুন বিজনেস তৈরি করেছেন, একটা নতুন ব্র্যান্ড লঞ্চ করেছেন, হ্যাঁ ব্র্যান্ড লঞ্চ করেছেন, আপনাকে কেউ চিনে না, আপনার থেকে কি কেউ প্রোডাক্ট কিনবে? ধরেন আপনি কি বলবো, এসি, ধরেন নতুন একটা এসির ব্র্যান্ড, আপনি এসি নিয়ে এসেছেন, এখন আপনি যদি বলেন যে আমার থেকে এসি কিনো, আপনার থেকে কিনবে না পাশাপাশি যদি ধরেন আমি প্যানাসনিক বা সিঙ্গার বলি ওইটা থেকে কিনবে? কারণ ওইটার নাম তারা শুনেছে, ট্রাস্টেড, তাই না? মানে কি আপনাকে যেহেতু চিনে না, এমন না যে সে আপনার থেকে কিনতে চাচ্ছে না, আপনাকে যেহেতু চিনেন না, এটা একটা ট্রাস্টেড ব্যাপার, তো সে আপনার থেকে নিবে না। সো সর্বপ্রথম আমাকে আগে কি করতে হবে, একটা বিজনেস স্টার্ট আপ করার জন্য আমার ব্র্যান্ডটাকে তুলে ধরতে হবে, ব্র্যান্ডের প্রচারণা করতে হবে। সো ব্র্যান্ড প্রচারণা হচ্ছে আমাদের প্রথম ধাপ। তো অ্যাওয়ারনেস সেকশনে হচ্ছে আমরা আমাদের যখন ব্র্যান্ডটা তুলে ধরবো, মানুষজন কি করবে, আমার ব্র্যান্ড সম্পর্কে জানতে পারবে। এরপরের সেকশনটা কি, কনসিডারেশন। কনসিডারেশন মানে হচ্ছে যে ক্লায়েন্ট এখন বা অডিয়েন্স এখন আপনার সম্পর্কে জানে, আপনার ব্র্যান্ড সম্পর্কে সে জানে, এখন সে কি করতেছে, এই কনসিডারেশনের সেকশনে সে হচ্ছে আপনার সাথে মার্কেটকে তুলনা করবে, যাচাই বাছাই করবে। আচ্ছা, এই কম্প্যারিজন যেটাকে বলে, যে আচ্ছা এ তো এটা দিচ্ছে, এ কি করে, যেমন হচ্ছে ই ফুড, আমরা কি করতেছি, ই ফুডে এখন 50% ছাড় আছে, কথা কথা বা 10% ডিসকাউন্ট আছে। আচ্ছা সহজে একটু চেক করি, কেন চেক করতে পারতেছি সহজে, চিনি সহজ নামে একটা জায়গা আছে যেখান থেকে আমি কি করতে পারবো, অর্ডার নিতে পারবো। সো এই যে কম্পারিজন, জানি বিধায় কিন্তু আমি কি করতেছি, কম্পারিজনটা করতে পারতেছি। সো এই কনসিডারেশন সেকশনে হচ্ছে এই জিনিসটাই কাজ করবে, আপনার সাথে তুলনা করবে। আর লাস্টলি হচ্ছে কনভার্সন, অর্থাৎ সবগুলো স্টেজ পার করে সে এখন ডিটারমাইন্ড, সে আপনার থেকে কি করেছে, প্রোডাক্ট পারচেজ করে ফেলেছে বা করবে। এটা হচ্ছে আমাদের লাস্ট ফানেল। সো এইভাবে হচ্ছে মূলত কাজটা হয়। প্রথমে হচ্ছে অ্যাওয়ারনেসটা বিল্ড আপ করা লাগে, এরপর হচ্ছে কনসিডারেশনের সেকশনটা হবে, আর লাস্টলি হচ্ছে আপনি কি পাবেন, কনভার্সন পাবেন। ক্লিয়ার সবাই? ওকে, সো এই ছিল হচ্ছে আমাদের ফেসবুকের বেসিক স্ট্র্যাটেজি বা বেসিক জিনিসগুলো। আমরা ধাপে ধাপে আমাদের আরো ক্লাস আছে, আমরা ফেসবুকের কিভাবে অপটিমাইজ বলে না, এসইও ফ্রেন্ডলি পেজ বা অপটিমাইজ পেজ, আমরা পেজ তৈরি করা শিখবো। আমাদের হচ্ছে অ্যাডের উপরে 2টা ক্লাস আছে, এই যে অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন, এগুলোর উপরেই আমাদের হচ্ছে 2টা ক্লাস থাকবে। দেন হচ্ছে পিক্সেল সেটআপ, মেসেঞ্জার, চ্যাটবট, এগুলো নিয়ে আমরা ডিটেইলসে আরো প্র্যাকটিক্যালি ক্লাস করব। আজকে জাস্ট আমরা থিওরিটিক্যালি জিনিসগুলো জেনে নিলাম। সোশ্যাল মিডিয়ার সাথে কয়টা প্ল্যাটফর্মের কাজ শিখবে? আচ্ছা, আমরা হচ্ছে কভার করব ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, লিংকডইন, 4টা। স্যার পিন্টারেস্টে কোনো করা যায় না, যেটা আমরা বলছি স্যার। না, পিন্টারেস্টটা মডিউল নেই স্যার। ইনস্টাগ্রামের কি, একটাই ক্লাস, হ্যাঁ একটার মধ্যেই দেখানো যাবে, সমস্যা নেই। এটা যখন ক্লাসে যাব, ক্লাসটা যখন হবে তখন আপনারাই বুঝতে পারবেন কেন আর কি প্রয়োজন নাই এর বেশি একাধিক। আচ্ছা, সো ফেসবুক নিয়ে যতটুকু আর কি আমরা আলোচনা করলাম, এতটুকু নিয়ে কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। নেই? আচ্ছা, নাও থাকার কথা নাকি, আজকে জানলাম, বা এমন নয় যে এই পোর্শনটা আরেকটু একটু বুঝাই দিলে ভালো হয়, এরকম কোনো সেকশনও নেই? না, একটু আগে একটা কথা বলছিলাম, দেখেছেন? কই গেল? এই যে দেখেন, আপনাদের জন্য অ্যাপ্লিকেবল, ঠিক আছে? আজ করতেছি, রেসপন্স পাচ্ছি না। আমরা ডিরেক্ট চলে যাব, ডিরেক্ট পারচেজে চলে যাবেন? আমি তো কোম্পানি বন্ধ করে দিতে পারি, এদের হবেই না, কিনবেই না এরা। সো এঙ্গেজমেন্টটা রাখতে হবে।
ক্লাস কয় ঘন্টার করতেছি আমরা? প্রায় 2 ঘন্টা, তাই না? তো 2 ঘন্টার ক্লাস আমরা যদি একটু মনে করে দেখেন, স্কুল লাইফে যখন ক্লাস করতাম 40 মিনিটের ক্লাসে কিন্তু খুব বোরিং লাগতো, স্টিল লাগে। কারণ কি? কারণ হচ্ছে কোনো এঙ্গেজমেন্ট নাই, স্যার এই চুপ, একদম চুপ, কোনো কথা নেই। আমাদের আবার এনগেজমেন্ট ছিল, স্যারের মতো আমরা। হ্যাঁ, সো যদি এঙ্গেজমেন্ট না থাকে বোর হয়ে যাবে, ভালো লাগবে না ক্লাস করে। আর যেহেতু এখানে আমাদের একটা লম্বা সময় আমরা দিচ্ছি, সো এঙ্গেজমেন্টটা কিন্তু খুবই জরুরি। আপনি যখন ক্লাস এনজয় করা আর কি বুঝে যাবেন, তখন কিন্তু শিখতেও মজা লাগবে, বোরনেসটা আর কাজ করবে না। ওকে, ঠিক আছে।